তো আজকের ক্লাস দেখতে পাচ্ছ। হুম। আজকের ক্লাস হলো আইসিটি। আইসিটি হলো আইসিটির ফুল ফর্ম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা আইসিটি। এবার আইসিটি জিনিসটা কি, এর বৃত্তান্ত কি, এগুলো আমরা কি ভিতরে আস্তে আস্তে যখন যাব তখন আমরা এটা জানতে পারবো। তোমরা দেখো, এই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদের। তোমরা কি করবে, আহ, এটা নোটটা লিখেও নিতে পারো বা প্রিন্ট আউট করে নিতে পারো। এটা হলো আইসিটি, হলো পেপার ওয়ানের ইউনিট নাম্বার 8, 8 নম্বর যে ইউনিট আছে সে বিষয়ে এটা আছে। এবার তারপরে দেখো, আজকের থট অফ দ্য ডে হলো যে ইউর ফিউচার ইজ ক্রিয়েটেড বাই হোয়াট ইউ ডু টুডে, নট টুমোরো। হ্যাঁ, তোমার ফিউচারটা ক্রিয়েট হচ্ছে কি তুমি আজকে যা করছো। এবার ওই যে ফাঁকি মারা, পড়াশোনায় ফাঁকি মারা, আজকে যদি ফাঁকি মারি তাহলে টুমোরো কি, তোমার ফিউচার কি টুমোরো ওই ফাঁকি মারাই হবে। তো আজকে তুমি যা করছো সেই হিসেবেই তোমার ফিউচারটা তৈরি হবে। তো এই কথাটা মাথায় রাখবে। এই কথাটা বলেছি কি রবার্ট কিওসাকি। এই কথাটা মনে রাখবে সব সময়, যে তোমার ফিউচার কি হবে সেটা আজকে তুমি যা কিছু করছো সেটার উপর নির্ভর করে, নট টুমোরো। এই জিনিসটার ব্যাখ্যা করার কিছু নেই। তো মেইন যে আমাদের আজকে আলোচনার টপিক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সেই বিষয়টা আমি এবার আসবো যে এই জিনিসটা কি আইসিটি। দেখো 1 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে, আইসিটি ইজ অ্যান অ্যাক্রোনিম হুইচ স্ট্যান্ড ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা তো আমি বলছি। এটা কি, ইট ওয়াজ কয়েন্ড বাই স্টিভেনসন ইন 1997। এটা প্রথম কার দ্বারা প্রচলিত হয়, সেটা স্টিভেনসন কত সালে, 1997-এ। তার আগে এটা, এই কথাটা অত প্রচলিত ছিল না। আর কেন ছিল না, কারণ আইসিটি এই যে কমিউনিকেশন টেকনোলজি তার আগে তো আমাদের ইন্টারনেট ব্যবস্থা তো উন্নত ছিল না, কম্পিউটার ব্যবস্থা তো উন্নত ছিল না, ছিল বাট উন্নত ছিল না, তার জন্য এটা আসেনি। এবার আস্তে আস্তে কি হচ্ছে, এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন আহ, যে মাধ্যমগুলো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো আরো অনেক পরে পরে আমাদের কাছে আসছে। তো সেজন্য কি, এই যে কমিউনিকেশন, যে আগেকার দিনে কমিউনিকেশন কি হতো, ল্যান্ডলাইনের মাধ্যমে কমিউনিকেশন করতাম এক জায়গার সঙ্গে আরেকজনের সঙ্গে, আমরা একজনের কি ল্যান্ডলাইনের সঙ্গে কথা বলে ফোনের ওইদিকে কথা বলতাম। বাট আজকের দিনে কি আমরা লাইভ কথা বলি, ভিডিও কলে কথা বলি, কথা বলি। তো এই যে কমিউনিকেশন টেকনোলজিটা কতটা উন্নত হয়েছে আস্তে আস্তে এই যে 1997-এর থেকে। তারপরে দেখো, আইসিটি ডিলস উইথ টেকনোলজি অ্যান্ড কভার্স অল দ্য টেকনোলজিস হুইচ আর ইউজড ইন ইট। হ্যাঁ, আইসিটি কি করে, টেকনোলজি অ্যান্ড কভার অল দ্য টেকনোলজিস হুইচ ইজ এটা করে। তারপরে দেখো কি বলছো 4 নম্বরে, ইট ডিলস উইথ স্টোরেজ। আইসিটি কি, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড প্রসেসিং। এটা কিভাবে কাজ করে, একটা স্টোরেজ সিস্টেম থাকবে। এই যে আমি আজকে তোমাদের সঙ্গে যে আমার যে কমিউনিকেশনটা হচ্ছে, আমি তোমাদের পড়াচ্ছি, এটা এটা কি, এটা এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর কি একটা রেকর্ডিং আমরা পাবো, ভিডিও রেকর্ড, একটা ক্লাসের যে রেকর্ডটা সেটা পাবো। তার জন্য কি একটা স্টোরেজ দরকার। আমার ফোনে যদি স্টোরেজ না থাকে তাহলে এই কমিউনিকেশনটা হবে না। এবং এই যে কমিউনিকেশন হচ্ছে এবং প্রসেসিং, এই তিনটে জিনিসের মাধ্যমে সে কাজ করে। ইট ইনক্লুডস অল দোজ থিং হুইচ স্টোর, রিট্রাইভ অ্যান্ড রিসিভ এনি ইনফরমেশন ইন এ ডিজিটাল ফর্ম। বুঝলে, এই জিনিসটা বাংলা মানে করার কিছুই দরকার নেই। এটা কি করে, যে স্টোর করে, রিট্রাইভ এবং রিসিভ এনি ইনফরমেশন ইন এ ডিজিটাল ফর্ম। ফর এক্সাম্পল কম্পিউটার, আইসিটির এই যে কমিউনিকেশন টেকনোলজি, এগুলোর একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে। দেখো, কম্পিউটার, ডিজিটাল টিভি, রেডিও, ইন্টারনেট, ইমেল প্রভৃতি, আরো অনেক এক্সেট্রা, আরো অনেক আছে। হ্যাঁ, তারপরে দেখো পরের পয়েন্টে কি বলছে, অ্যাডভান্টেজ। একটা জিনিস কি, এই যে আমরা আইসিটি করছি বা ইউজ করি সব সময়, তো এটার অ্যাডভান্টেজ কি, সুবিধা কি, অ্যাডভান্টেজ অফ আইসিটি। হ্যাঁ, এই সুবিধাগুলো এখানে লাইন বাই লাইন দিয়েছে। দেখো, আইসিটি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে টু পিপল সি দ্য ওয়ার্ল্ড ইন লাস্ট 2 ডিকেড। লাস্ট 20 বছরে কি হয়েছে, এই যে এখন 2025 চলছে, 2005-এর দিকেও কিন্তু এতটা ফেসিলিটি ছিল না আজকে যেরকমটা ফেসিলিটি। কিন্তু এই যে লাস্ট 20 বছর, আমি বলবো 20 বছর নয়, লাস্ট এই যে করোনার পিরিয়ডের আগে, মানে 19 থেকে ধরো, এই 19 থেকে 25, এই যে 6 বছর, কি যে পরিবর্তনটা হয়েছে। আমরা তার আগে যে এই যে অনলাইনে এভাবে পড়ানো যায়, ইউটিউবে এভাবে পড়তে হয়, আমরা এগুলো জানতাম না। গুগল মিট কি আমরা জানতাম না, টিচমিন কি আমরা জানতামই না, ইমেল আমরা পাঠাতে পারতাম না। তো এগুলো কি হয়েছে, লাস্ট আমরা 4-5 বছর 6 বছরে আমরা এইসব জিনিস, যত কিছু জিনিস আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বেশিরভাগ আমরা লাস্ট 4-5 বছরই আমরা মানে ইউজ করতে শিখলাম। কিন্তু লাস্ট 2 ডিকেড এখানে বলেছে যে ওয়ার্ল্ডটাকে একদম চেঞ্জ হয়ে গেছে আইসিটিটা আসার পরে। হ্যাঁ, আইসিটির বিভিন্ন টুলস এবং বিভিন্ন যে মাধ্যম আছে সেগুলো আসার পরে ওয়ার্ল্ডের যে একদম মানুষের দৃষ্টিকোণ। আজকে আমেরিকায় কি হচ্ছে, তুমি তার সঙ্গে লাইভ কল করে আমেরিকার একজন লোকের সঙ্গে কথা বলতে পারছো, দেখতে পাচ্ছ, সেখানে এসে দেখাচ্ছে। হ্যাঁ, তুমি
তোমরা এই জিনিসটাই ভাবো তো, তোমরা তিনজন তিন জায়গায় বসে আছো, আমি এক জায়গায়, চারজন চার জায়গায়, কিন্তু আমরা একটা ইনফরমেশন গুলো এখানে শেয়ার করছি, ইয়ে করছি। তো আমাদের মধ্যে কি আছে, কোনো বেরিয়ারও নেই। আমরা কি একে অপরের নিজের নিজের জায়গা থেকে কি করছি, শিখতে পারছি। হ্যাঁ, তো এটা একটা কি আইসিটির একটা কি অ্যাডভান্টেজ না, সুবিধা না? তাই বলছে ইট হ্যাজ এনহ্যান্স দ্য বিজনেস অ্যান্ড পার্সোনাল লিভস অফ দ্য পিপল। এটা কি, এটা মানুষের বিজনেস কে বাড়ায়। আগেকার দিনে মানুষ কি দোকানে গিয়ে কিন্তু কিন্তু এখন অনলাইন ব্যবস্থাটা হয়েছে, অনলাইনে বিভিন্ন অ্যাপস হয়েছে, হয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন, এর মাধ্যমে লোকে লোকে কি করছে, কেনাকাটা করছে ঘরে বসে। তারপরে মুভি দেখছে, মুভি বিভিন্ন হটস্টার হটস্টার, তারপরে তোমার নেটফ্লিক্স, অ্যামাজন ভিডিও, বিভিন্ন রকম ইউটিউব, মানুষ এসব ইউজ করে কি এন্টারটেইনও করছে, মানুষ সিনেমা হলে কম যাচ্ছে। তো এইসব দিকই সুবিধে হয়েছে। তারপরে বেটার কমিউনিকেশন, হ্যাঁ কমিউনিকেশন সিস্টেমটা বেটার হয়েছে, সেটা ভালো কমিউনিকেশন সিস্টেমটা, যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়েছে, সেটা তো বুঝতেই পারছো। তারপরে কস্ট কি এফেক্টিভনেস, কস্ট এফেক্টিভনেস কেন বলবো, কারণ এই যে দেখো, এই উদাহরণটাই দেখি না, যে তোমরা তিনজন আছো, তিন জায়গায় আছো, এবার যদি তোমাদের এই ক্লাসটা অনলাইন না হয় যদি অফলাইন হতো, তোমাদের কি একটা টাইমে যেতে হতো এবং একটা টাকা খরচ করে একটা মাধ্যম দিয়ে গিয়ে তারপরে সেখানে পড়াশোনা করতে হতো। কি সেখানে টাকা ব্যাপার আছে, আছে। তো এটা তো গেল একটা মানে ন্যূনতম একটা মানে একটা উদাহরণ। এটা ব্রড আকারে ভাবো, যদি তুমি এখনকার দিনে কি অনলাইন বিভিন্ন রকম কোর্সও হয়, অনলাইনের মাধ্যমে মানুষ পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করছে। হ্যাঁ, তো সেসব জিনিসও হয়। তো সেখানে কি অনেকটা টাকা, অনেক কম টাকায় মানুষের পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, এবার দেখো, এই যে আমি টিউশনটা পড়াচ্ছি, আমার যদি এটা অফলাইনে হতো, যদি 5-6 জন স্টুডেন্ট থাকতো, তাহলে কি আমাকে একটা জায়গা অ্যারেঞ্জ করতে হতো, বেঞ্চ কিনতে হতো, কিনতে হতো, করে বসার জায়গা করে ফ্যান ট্যান কত কি লাগে, তারপরে হতো। তো এই যে অনলাইন সিস্টেমটা, আইসিটি, এই সিস্টেমটা আসার পরে কি এটা কি এত কিছু কস্ট এফেক্টিভনেস হচ্ছে না, হচ্ছে কিনা, টাকা পয়সা লাগছে না। তারপরে দেখো পরে আছে গ্রেটার অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবেল কি, সহজেই অনেক কিছু আমরা আমরা সহজেই ভালো ভালো টিচারের কাছে পড়তে পারছি। যেমন আমরা যদি ইউটিউবে বিভিন্ন রকম ক্লাসগুলো দেখি, তাহলে সহজেই সেই সব টিচারকে কখনো আমরা যদি অফলাইন যদি এই আইসিটি না থাকতো আমরা চিনতামও না। খান স্যারকে আমরা চিনতাম না, বিকাশ দিব্যকৃতিকে আমরা চিনতাম না, যারা যারা অনলাইনে পড়ায়। তো ভালো ভালো টিচার আমরা চিনতামই না। তো আইসিটিটা কি করে দিয়েছে, এটা একটা অ্যাভেলেবিলিটি একটা আমাদের সামনে এনে দিয়েছে। এবং কোনটা ভালো কোনটা মন্দ, ইউটিউবে অনেক জিনিসই থাকে, সেটা আমাদের বেছে নেওয়ার মতো বুদ্ধি আছে কোনটা। তারপরে দেখো ক্রিয়েটিং জবস। এই আইসিটি কি করে, জবস ক্রিয়েট করে। তারপরে এই আইসিটির একটা মানে বিশেষ করে যেখানে পরিবর্তনটা হয়েছে, মানে পরিবর্তন করেছে এই যে আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিকে, তা এই কম্পিউটারে কিন্তু এখানে বহুত বড় একটা হাত আছে, খুব একটা হাত আছে। কম্পিউটার কি করেছে, কম্পিউটার না আসলে এত কিছু ভাবনাটা হয়তো আরো পরে আসতো, কম্পিউটার এসে একদম সবকিছু চেঞ্জ করে দিয়েছে। কি করেছে দেখো, ইট হ্যাজ হেল্প দ্য ইন্ডিভিজুয়াল ইন ফার্স্ট অ্যাক্সেস টু এভরি ইনফরমেশন অ্যান্ড গেইনিং নলেজ। হ্যাঁ, সবাইকে ফার্স্ট অ্যাক্সেস দিয়েছে প্রত্যেকটা ইনফরমেশন, গেইনিং নলেজ। ইট হ্যাজ হাই স্পিড, অ্যাকুরেসি অ্যান্ড ভার্সেটাইলিটি অ্যান্ড লং স্টোরেজ ক্যাপাসিটি হুইচ মেক্স ওয়ার্ক ইজি। হ্যাঁ, তারপরে কি বলছে দেখো, টিভি এবং রেডিও, এটা আসা আগেকার দিনে কি টিভি ছিল, কম্পিউটার আসার আগে টিভি রেডিও ছিল। তারপরে নিউজ পেপার এবং পেরিওডিক্যালস এরাও কি করে আইসিটিতে খুবই ভালোভাবে সাহায্য করে, এবং আমরা এর থেকে কি অ্যাডভান্টেজ পাই কিছু। পরের স্লাইডে কি আছে দেখো, যে ডিসঅ্যাডভান্টেজ। এবার দেখো যে কোনো জিনিসের কি থাকে, অ্যাডভান্টেজের সঙ্গে সঙ্গে একটা ডিসঅ্যাডভান্টেজ থাকেই। হুম, তো সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি সেটা আমরা জানবো। আর প্রত্যেকটা জিনিসেই আমি যদি দেখি, যে আমি এখনই কিছুক্ষণ আগে বললাম যে সুবিধাগুলো কি কি আছে, এবং এর অসুবিধাও আছে, নিশ্চয়ই আছে, কিন্তু ওটাকে নেগলেক্ট করতে হবে। কোনো জিনিস দেখো, কোনো জিনিস যদি 80% ভালো থাকে, 20% কোনো একটা জিনিসের মধ্যে যদি খারাপ থাকে, সেটাকে নেগলেক্ট করাই ভালো, কারণ 80% তো আমি সেখান থেকে ভালো জিনিস পাচ্ছি, তাই না? সেই জিনিসটাই ভাবে। কি বলছে, ল্যাক অফ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই যে আইসিটি আসার পরে কি মানুষের প্রাইভেসি এবং সিকিউরিটি এটা ল্যাক, মানে এটা একটা বড় একটা লুপ তৈরি করে দিয়েছে। তারপরে আনএমপ্লয়মেন্ট। এই যে আইসিটি বা চ্যাট জিপিটি আসার পরে কি হচ্ছে, বিভিন্ন অ্যাপস আসার পরে মানুষ কি করছে, খুব সহজেই কাজ করছে। তারপরে ধরো মেশিন মেশিন দিয়ে মানুষ কাজ করছে, করার পরে মানুষ কি আনএমপ্লয়মেন্টের সমস্যাটা বেড়ে যাচ্ছে। যেমন ধরো এটিএম থেকে আমরা কি টাকা তুলি, তো আমরা যদি দেখো এটিএম এ কি কোনো লোক লাগছে, লাগে না। এক জায়গায় যদি আমরা দুটো এটিএম বসিয়ে দিই, সে 100-150 মানুষ দিনে তারও বেশি হয়তো সে সার্ভিস দিতে পারবে। সে কখনো হাঁপিয়ে যাবে না, সে কখনো লাঞ্চ ব্রেক নেবে না, সে কখনো বলবে না একটু পরে আসুন, তাই না? এবার ওই যে ওই সেম কাজটা যদি আমাকে করতে গেলে আমাকে 5 জন লোক লাগাতে হবে। তো এবার এটা কি করে দিচ্ছে, যে 5 জন লোক কি করছে, ব্যাংকটা ওই 5 জন লোককে ফায়ার করে দিয়ে তারা এটিএম মেশিনকে বসাচ্ছে। এটিএম মেশিনও তো একটা কমিউনিকেশনের মধ্যেই পড়ে, এই টেকনোলজির মধ্যেই পড়ে, তাই না? তারপরে দেখো সাইবার বুলিং। মানুষ কি হচ্ছে, এই যে ফোন করলে আমরা কি হচ্ছি, ফোন করলে একটা সতর্ক বার্তা একটা শোনা যায় না, যে
ডিজিটালি অ্যারেস্ট করা, ফ্রড করা, এগুলো থেকে বেঁচে থাকুন, কাউকে ওটিপি শেয়ার করে না, বিভিন্ন রকম দেয়। তো সেগুলো কি সাইবার, এই যে সাইবার ক্রাইমের মানুষ শিকার হচ্ছে, এগুলো হলো আইসিটির একটা করে ডিসঅ্যাডভান্টেজ। তারপরে দেখো কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করলো, করলো, সেখানে সে আপত্তিকর কিছু ইঙ্গিত করলো, করলো, তার বয়ফ্রেন্ড সেগুলো কি করছে, ভিডিও করে স্ক্রিনশট নিয়ে সেগুলো পরে তাকে ব্ল্যাকমেল করছে বা করছে। এগুলো কি সাইবার বুলিং এর ক্ষেত্রে এগুলো, মানে এগুলোকে বলা হবে সাইবার ক্রাইম। তো সেটাকেই বলেছে সাইবার বুলিং। হ্যাঁ, তো এই জিনিসটাই হলো ডিসঅ্যাডভান্টেজ। তো এগুলো কম আর কি, অ্যাডভান্টেজটাই আমাদের সামনে বেশি আর কি তুলে ধরে। সবকিছুরই ডিসঅ্যাডভান্টেজ আছে। তারপরে দেখো এই যে ইউজেস অফ আইসিটি, আমরা কোন কোন ক্ষেত্রে আইসিটি কে কিভাবে কাজে লাগাই সেই জিনিসটা আমরা জানবো। হুম দেখো প্রথম স্লাইডে আমরা দেখলাম কি, প্রথম স্লাইডে আমরা দেখলাম যে আইসিটি কি, আইসিটি কত সালে আসে, কে আনে, এবং আইসিটি কিভাবে কিভাবে কাজ করে। হ্যাঁ, প্রধান মাধ্যমগুলো কি এবং এক্সাম্পল দেখলাম। তারপরে কি অ্যাডভান্টেজ দেখলাম, অ্যাডভান্টেজ 6-7টা অ্যাডভান্টেজ আছে, সুবিধা আছে। তারপরে দেখলাম কি ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, এটা গেল একটা পোর্শন গেল। এবার আসবে তার ব্যবহার, ইউজ। আইসিটি, ইউজেস অফ আইসিটি। আইসিটি, এই যে দেখো এখানে পয়েন্টটা দেখো যে আইসিটি ইন এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে কিভাবে আমরা আইসিটি কে ইউজ করি সেই জিনিসটা দেখো। দেয়ার ইজ নো টাইম বাউন্ডেশন on an individuals for getting educated by a teacher through ICT. A person can attend a class anytime and anywhere. এই যে আমি একটু আগেই বললাম, তোমরা কে কোথায় আছো, আছো, আমার কাছে কি আছে, তোমরা আমার ক্লাসে জয়েন করতে পারছো। এবং তোমরা শুধু যে একদম মানে একদম এখানে অনলাইন ক্লাস করার জন্য একদম সেই বসে টসে একদম পরিপাটি হয়ে সেজে গুজে বসে থাকতে এরকম না, তোমরা পাশাপাশি অন্য কাজ করতে করতে ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করতে পারছো। এই জিনিসটাই এখানে বলেছে। এই ক্ষেত্রে আইসিটিটা কি সুবিধা একটা মানে ইউজ করা হয়। টিচার ক্যান ক্রিয়েট ইন্টারেক্টিভ ক্লাসেস এন্ড মেক দ্য লেসন মোর ইন্টারেস্টিং। এই যে দেখো আমি তোমাদের সামনে কি করছি, এই যে একটা স্লাইড তুলে ধরে, একটা পিপিটি এই যে স্লাইডটা তুলে ধরে তোমাদের ভালো করে পড়াতে পারছি। মোর এটা কি তাতে কি হচ্ছে, এই যে ক্লাসটা কি হচ্ছে মোর এফেক্টিভ হচ্ছে এবং ইন্টারেকশনটাও ভালো হচ্ছে। হ্যাঁ, এবং তোমাদের দেখতেও ভালো লাগছে যে একটা ভালো তো স্লাইড আছে, আছে, সেটা থেকেই পড়াচ্ছি, করছি। তো আমার কি বোর্ড বোর্ড করতে হচ্ছে না। এবার যদি এটা অফলাইন হতো তাহলে কি করতাম, চক দিয়ে বোর্ডে লিখতাম, করতাম, তোমাদের লিখে লিখে পড়াতাম, অনেক ব্যাপার আর কি, এতটা ইন্টারেস্টিং হতো না। এই আইসিটিটা যতটা ইন্টারেস্টিং হচ্ছে। এবার এখনকার দিনে আমরা দেখি যে ডিজিটাল ক্লাসরুম থাকে, প্রজেক্টর থাকে, থাকে, টিচাররা এই যে আমি এখন যেভাবে এখানে দেখাচ্ছি প্রত্যেকটা স্কুল প্লাস কলেজে এরকম করে পড়ানো উচিত। একটা ব্ল্যাকবোর্ডের জায়গায় একটা স্ক্রিন থাকবে, একটা থাকবে, টিচার কি করবে, এই যে এরকম করে স্লাইড বানিয়ে বুঝিয়ে বুঝিয়ে ভালো করে জিনিসগুলো বোঝাবে এবং তার উদাহরণ ভিডিও সবকিছু তুলে ধরে পড়াবে। এটা কি হয়, মোর এফেক্টিভ হয়, তাড়াতাড়ি শিখে পাচ্ছে না। যদি এবার ক্লাসে একটা বোর্ড আছে, ব্ল্যাকবোর্ড, সেখানে লিখে লিখে পড়াচ্ছে, পড়াচ্ছে, এবার যতক্ষণ টিচার লিখছে পিছনে বাচ্চারা কি করছে, গোলমাল করছে, তো এটা কি এফেক্টিভ হয় না। এই যে মাধ্যমটা এখানে যে হচ্ছে সেটাতে ভালোভাবে শেখে এবং শিখতে পারে। এটার মানে ইম্পর্টেন্টটা খুবই বেশি এডুকেশনের ক্ষেত্রে। দেখো তারপরে দেখো ইউজিং আইসিটি টিচার ক্যান এক্সপ্লেইন, এটা ইএন হয়ে গেছে, এটা হবে ক্যান, হবে এটা সি হবে, ক্যান এক্সপ্লেইন ইভেন দ্য মোস্ট কমপ্লেক্স কনসেপ্ট ইন এ ভেরি সিম্পলিফাইড ম্যানার। হ্যাঁ, এটা ইউকিং হয়ে গেছে, এটা ইউজিং হবে, কে এর জায়গায় এস হবে, ইউজিং গ্রাফিক্স ভিডিওস অ্যান্ড অ্যানিমেশন। এই দেখো যে একটা জিনিস, একটা কঠিন থেকে কঠিনতর জিনিস কি হয় যদি আমরা অফলাইনে বুঝি তাহলে বোঝাতে পারবে না। এবার একটা জিনিস কি, কাউকে যদি একটা ভিডিও দেখে, একটা ভিডিও দেখিয়ে একটা কিছু গ্রাফিক্স, এই যে আমি দেখো এখানে আইসিটির যে ইয়েগুলো আমি এখানে এই ছবিটা তুলে ধরেছি, কিছু গ্রাফিক্স ভিডিও কিছু অ্যানিমেশনের মাধ্যমে যদি আমরা স্টুডেন্টকে দেখাই তাহলে কি সেই ক্লাসটা খুবই এফেক্টিভ হবে। হ্যাঁ, হয় আর কি। এটাই তো, কোনো একটা জিনিস মানুষ শোনার থেকে দেখা, যদি চোখে দেখে নিজের তাহলে বেশি মনে রাখে এবং বোঝেও ভালো। তো এই আইসিটিটা এভাবে ভালো একটা কাজ করে, ইউজ করা হয়। তারপরে দেখো লার্নিং রিসোর্স ক্যান বি অ্যাক্সেসড রিমোটলি। এটা হলো রিমোট থেকে, রিমোটলি মানে কি বলবো, রিমোট মানে কি বলবো, একটা একদম লার্নিং রিসোর্সেস ক্যান বি অ্যাক্সেসড মানে যে একদম মানে যেসব জায়গায় শিক্ষা ব্যবস্থা দেখো, আমি যদি দেখো একটা পাহাড়ি অঞ্চলে, সেখানে যদি কোনো কিছু তোমার দাঁড়াও উদাহরণটা ভালো করে দিচ্ছি, যে কোনো কিছু একটা জিনিস স্কুল তৈরি করতে হবে, সেখানে একদম প্রতিকূল পরিবেশ, সেখানে করা যাবে না এবং সেখানে যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা অনেক মানে অনুন্নত কিন্তু আমি যদি সেখানে নেট কানেকশনটা দিয়ে দিই আর যদি এই অনলাইন অ্যাক্সেসটা তাদের মধ্যে থাকে, তো তাদের কোথাও যেতে হচ্ছে না শিক্ষা গ্রহণ করার জন্য, রিমোট থেকে রিমোট একদম জঙ্গলের মধ্যে বাস করছে, করছে। তো এইভাবে কি করে আইসিটিটা এডুকেশনের ক্ষেত্রে কি করে ব্যবহার করা হয়। তারপরে এই যে আইসিটি কি করে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি কি করা হয় হেলথ কেয়ারের সঙ্গে, আমরা হেলথ কেয়ারে এর ইউজটা ভালো দেখি। কিরকম করে দেখো, যে আগেকার দিনে কি হতো, কোন ব্লাড ব্যাংকে কি ব্লাড থাকতো, রোগী কি হতো, মুমূর্ষু রোগী, তার ব্লাডের প্রয়োজন,
সেই ব্লাড ব্যাংকের লোক কি করতো বিভিন্ন ব্লাড বিভিন্ন বাক্সে রাখতো এবং সেখানে লেখা থাকতো কোনটা কোন গ্রুপ, এবং কোথায় কি আছে না আছে সে কি করতো সেটা দেখে বলতো। কিন্তু এই যে আইসিটিটা আসার পরে সে কি করছে, কোন ব্লাড ব্যাংকে কোন ব্লাড আছে কি না এবং কোন লোকের যে ইনফরমেশন, কার নেগেটিভ কার পজিটিভ কোন কি সব ইনফরমেশন অনলাইন করে দেওয়া থাকে। আমরা যদি সেই ব্লাড ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখি কত রক্ত মজুদ আছে, কোন ডোনার কে কি সবকিছু ইনফরমেশন কি হয় একটা ভালো এক জায়গায় থাকে এবং খুব অ্যাক্সেসেবল হয়, মানে আমরা অ্যাক্সেস করে সেখান থেকে যোগাযোগ করতে পারি। এইটা কি এই যে হেলথ কেয়ারে এই জিনিসটা খুবই ইয়ে না, মানে খুবই এফেক্টিভ না। তারপরে এখনকার দিনে কি করছে, বিভিন্ন রকম যে ক্লিনিক গুলো আছে তারা অনলাইন সিস্টেমটাকে ইয়ে করছে। দেখো একটা ডাক্তার দেখাতে আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি, ব্যাঙ্গালোর যেতে কি খরচ হচ্ছে, অনেক থাকা খাওয়া এবং অন্য জায়গা অনেক কিছু সমস্যা, এবং যে রোগী মানে হাঁটতে চলতেই পারে না সে তাকে ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে চিকিৎসা করা অনেকটা ব্যয়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, কিন্তু আমরা যদি অনলাইনের মাধ্যমে সেখানকার একটা ভালো কোয়ালিফাইড ডাক্তারকে যদি সেই রোগীটাকে দেখাই এবং ভালো এখানে যদি এখানে যদি একটা ভালো নার্স থাকে, ডাক্তার ওখান থেকে ইনস্ট্রাকশন দেবে, এই নার্সটা কি করবে ওই সেই জিনিসগুলো করবে, করার পর ডাক্তারটা কি ডাক্তারের সামনে কি স্ক্রিনের ওই দিক থেকে তোমাকে দেখা আর ডাক্তারের সামনে দেখা প্রায় সমান আর কি। হ্যাঁ, আর ব্যাঙ্গালোরের চিকিৎসা তো আর নেটে চেটে দেখে, বাট বেশি তো রিপোর্টের উপর নির্ভর করছে। এবার যেসব রিপোর্ট ওখানে হচ্ছে সেগুলো সেই রিপোর্ট গুলো সেই মেশিন গুলো যদি এখানেও আমাদের এখানে অ্যাক্সেসিবল হয়, আমাদের গভর্নমেন্ট যদি ইয়ে করে, তাহলে কি হবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ডাক্তার কি রোগী দেখতে পাচ্ছে। তো এটা কি এই আইসিটির সাহায্যেই তো এটা সম্ভব না, কিন্তু এর জন্য কি সঠিক একটা উদ্যোগ নিতে হবে, এগুলো ব্যবস্থা আছে, উদ্যোগ একটা নিতে হবে। তারপরে এই যে আউটডোরে এত হসপিটালের আউটডোরে এত ভিড় হয়, প্রত্যেকটা ডাক্তার যদি একটা একটা যদি অনলাইন সিস্টেম করে, সেটা এই যে কলকাতার কলকাতার ইয়েগুলোতে আছে, যেগুলো বেসরকারি হসপিটাল গুলো সেগুলোতে আছে, এই যে চিত্তরঞ্জন সেবা সদন, সেখানে এই সিস্টেমটা আছে যে অনলাইনে ওরা রোগী দেখে। হ্যাঁ, না গিয়ে ওদের অ্যাপস আছে, ওখানে বুক করলে, ওখানে টাইম দিলে স্লট বুক করে তারপরে টাকা পেমেন্ট করতে হয়, করলে ওই টাইমে ডাক্তার অনলাইনে দেখে দেয় এবং প্রেসক্রিপশন যা আছে অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেয়। বোঝা গেল? তো এই যে হেলথ কেয়ারের ক্ষেত্রে আইসিডিটা আমরা এভাবে ইউজ করবো। তারপরে দেখো এখানে প্রথম পয়েন্টটা দেখো কি আছে, অটোমেটেড হসপিটাল ইনফরমেশন সিস্টেম ক্যান হেল্প টু ইমপ্রুভ কোয়ালিটি অফ কেয়ার। হ্যাঁ, এবং এই যে কোনো একটা রোগীর কতটা ইমপ্রুভ হচ্ছে না হচ্ছে একটা কাগজে লেখা থাকবে ইয়ে থাকবে, সেটা না করে যদি আমরা এটা ডিজিটালি যদি ইয়ে করি, তাহলে এই যে একটা ইমপ্রুভ মানে কোয়ালিটি কেয়ার করার যে ইয়েটা সেটা ইমপ্রুভ হবে। ডিক্রিজ কস্ট অফ ট্রিটমেন্ট, এই যে ডিক্রিজ কস্ট অফ ট্রিটমেন্ট আমি যেটা ব্যাঙ্গালোরের চিকিৎসার ক্ষেত্রে বললাম, সেই জিনিসটা একজন রোগীকে সেখানে নিয়ে গিয়ে ইয়ে করা থাকা খাওয়া অনেক লোক অনেক মানে এই যে অনেক কস্ট এফেক্টিভ, তাই না? এবার এটা কি করবে যদি আইসিটি যদি আমাদের হেল্প নেই, তারা এই যে কস্ট অফ ট্রিটমেন্ট যেটা আছে সেটা ডিক্রিজ হয়ে যাবে। তারপরে দেখো ফার্মা ইন্ডাস্ট্রি ইন দ্য ইন্ডাস্ট্রি দ্যাট এনজয় দ্য বিগেস্ট ইউজেস অফ আইসিটি। এই যে ফার্মা ইন্ডাস্ট্রি মানে ওষুধ তৈরি করে যারা মেডিসিন যারা তৈরি করে, এই ইন্ডাস্ট্রি এরা কি করে এই আইসিটির সবচেয়ে বিগেস্ট মানে ভালো ইউজ করে। কেন? ডাটা সংগ্রহ করে, ডাটা কালেক্ট করে, তারা ডাটা কালেক্ট করে বিভিন্ন যে মানে কোন কোন এলাকায় কোন রোগটা বেশি হচ্ছে না হচ্ছে এবং কোন এলাকায় কোন রোগটার বেশি সাপ্লাই দিতে হবে, তারা সেভাবে ইউজ করে। হ্যাঁ, এই ফার্মা কোম্পানিগুলো আমরা প্রায় শুনি না যে আমাদের ডাটা লিক হয়ে যায়, ডাটা লিক হয়ে যায়, ডাটা লিক, ডাটাগুলো কোম্পানিগুলো কিনে বিক্রি করে কি লাভ পায়, এই যে তাদের যে ব্যবসা সেই ক্ষেত্রে ইউজ করে তারা। হ্যাঁ, এই জিনিসটাই তার জন্যই বলে মানুষ ডাটা সিকিউরিটিটা বেশি দরকার। তারপরে দেখো কি বলেছে পরের পয়েন্ট, আইসিটি হ্যাজ মেড ই হেলথ পসিবল। এই যে ই হেলথ আমি যেটাই বললাম যে এখান থেকে অন্য জায়গায় আমরা আমেরিকায়ও ডাক্তার দেখাতে পারি যদি আমাদের টাকা থাকে। এগুলো প্রথমে গেল, তাহলে এগুলো ইউজেস অফ আইসিটি, সেটা এডুকেশনের ক্ষেত্রে হয়ে গেল, হেলথ কেয়ারের ক্ষেত্রে হয়ে গেলো। এবার গভর্নেন্স মানে এই যে আমাদের গভর্নমেন্ট সিস্টেম যে আছে এখানে কিভাবে ইউজ করা হয় আইসিটি কে। হ্যাঁ, আজকের দিনে দেখো আমরা ইনকাম সার্টিফিকেট বলো, রেসিডেন্ট সার্টিফিকেট বলো এবং আরো অনেক কিছু সুবিধে বলো সেটা কি অনলাইনের মাধ্যমেই পাই। স্কলারশিপ অ্যাপ্লাই করি অনলাইনের মাধ্যমে, সবকিছু আমরা কি করি এই যে গভর্নমেন্ট যে সার্ভিস গুলো বিভিন্ন রকম যে সার্ভিস গুলো আছে সেটা আজকে অনলাইন হওয়াতে খুবই সুবিধে হয়েছে, কোথাও যেতে হয় না, না কিছু হয় না। যে শুধু আমরা যদি কোনো একটা ফর্ম ছাড়লো ইয়ে করলো, কোনো একটা ইয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম, আমরা ঘরে বসে কি আজকে আমরা পঞ্চায়েতের এখন কি পঞ্চায়েতও কিন্তু ইয়ে হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট আমরা যদি পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করি আমাদের পঞ্চায়েত অফিসেও যেতে হবে না। হুম, সেটা হলো পঞ্চায়েত যে ইয়ে রেসিডেন্ট বলো ইনকাম বলো সেটা ই সিটিজেন থেকে, সিটিজেন একটা সাইট আছে সেখান থেকে অ্যাপ্লাই করলে ওরা অনলাইনে দিয়ে দেয় গ্রাম পঞ্চায়েত থেকেও। তারপরে বিডিও অফিসে তো আমরা দেয়, এটা জানি আমরা। তো এই যে গভর্নমেন্ট কি করে এভাবে আইসিটিটাকে ইউজ করছে। তারপরে দেখো এই পয়েন্টটা তাহলে বলছি, এনহ্যান্সিং গুড গভর্নেন্স practices being more responsive to governing more effectively। হ্যাঁ, ভালো একটা গভর্নেন্স চালানোর জন্য অ্যাসিটিটা খুবই দরকার পড়ছে। দেয়ার ইন্টারনেট গিভ গভর্নমেন্ট দ্য অপরচুনিটি টু অফার পাবলিক সার্ভিস অ্যান্ড টু প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড পলিসিস মোর এফেক্টিভলি। এই যে কি করছে
ইন্টারনেটের সাহায্যে আজকে কি করছে গভর্নমেন্ট, কি করছে তার যে পলিসিগুলো আছে সে পাবলিক সার্ভিসের জন্য আজকে এই যে প্রচার, বিভিন্ন রকম কি কি সার্ভিস আছে না আছে সে কি করছে, প্রচার করছে ইনফরমেশন গুলো এবং পলিসি গুলো কোনটা করতে হবে, কি কি সুবিধে, কোথায় কোথায় গেলে কোন কোন কাগজ কিভাবে পাওয়া যায়, কি কি সুবিধা পাওয়া যাবে, সেগুলো এই আইসিটির জন্যই আজকে আমাদের এগুলো হচ্ছে। তারপরে দেখো আইসিটি হ্যাজ হেল্পড ইন প্রোভাইডিং বেটার রেসপন্স টু কাস্টমার্স অ্যান্ড এফেক্টিভ ম্যানেজমেন্ট। এটা এক্সপ্লেন করার কোনো দরকার নেই। এইবার দেখো এই যে পিকচারটা দেখতে পাচ্ছ যে হোয়াট আর দ্য কি অ্যাডভান্টেজ অফ আইসিটি ইন এডুকেশন। দেখো একটু আগেই আমি বললাম আইসিটি এডুকেশনের ক্ষেত্রে ইয়েগুলো, এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছে, এদিকে পাঁচটা এদিকে পাঁচটা পয়েন্ট আছে দেখো, যেগুলো আমি আলোচনা করলাম সেই পয়েন্টগুলোই এখানে দেওয়া আছে। যে লার্নিং, এনহ্যান্স লার্নিং অপরচুনিটি, তারপরে পার্সোনালাইজ লার্নিং, তারপরে ইমপ্রুভ কমিউনিকেশন, তারপরে ইনক্রিজড অ্যাক্সেসিবিলিটি, স্কিল ডেভেলপমেন্ট, তারপরে কি বলছে এডুকেশনের ক্ষেত্রে যে আইসিটির ইউজটা সেটা অ্যাডভান্টেজটা দেখো, এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল এক্সপ্লোর, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, কস্ট এফেক্টিভ অ্যান্ড কমিউনিকেশন প্রফেশন ডেভেলপমেন্ট, হ্যাঁ, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এইসব ক্ষেত্রে কি হয় এডুকেশনের ক্ষেত্রে আইসিটিটা অ্যাডভান্টেজ দেয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। তারপরে দেখো এটা কি দেখতে পাচ্ছ, কম্পিউটার, তাই তো, কম্পিউটার। তো এই যে কম্পিউটার আমাদের কিভাবে সাহায্য করে এবং এই কম্পিউটারটা কি, আইসিটি দেখো আইসিটিটা কম্পিউটার ছাড়া সম্ভব নয়। কম্পিউটারের আবিষ্কারের পর থেকেই কিন্তু আইসিটির যে আজকে আজকে এটা পরিণতিটা সেটা হয়েছে। কম্পিউটার মানে শুধু এই যে যন্ত্রটা আমরা জানি শুধু এটা নয়, এই মোবাইলটাও একটা ওয়ান টাইপ অফ কম্পিউটার আর কি বলবো। হুম, বিভিন্ন রকম প্লাস বিভিন্ন রকম ডিভাইস গুলো আছে, ইলেকট্রিক ডিভাইস, সেটাও ওয়ান টাইপ অফ কম্পিউটার। হ্যাঁ, তো কি বলেছে দেখো, এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস that process data according to a set of instruction called a program. It can perform a wide range of tasks such as calculation, data storage, internet browsing, and word processing, gaming, and more. বুঝা গেল? তাহলে কম্পিউটার কি, শুধু এই যে আমরা এটা ছবিটা দেখতে পাচ্ছি এটা কম্পিউটার নয়, কম্পিউটার হলো এটা যে কি করে প্রসেস ডাটা অ্যাকর্ডিং টু এ সেট অফ ইনস্ট্রাকশন কল্ড এ প্রোগ্রাম। এই প্রোগ্রাম যার মধ্যে থাকবে এবং ডাটাটা যে প্রসেসিং, ডাটা প্রসেসিং কিভাবে করবে, কোন প্রোগ্রামের মাধ্যমে করবে। ইট ক্যান পারফর্ম এ ওয়াইড রেঞ্জ অফ টাস্ক সাচ অ্যাজ ক্যালকুলেশন, ডাটা স্টোরেজ, ইন্টারনেট ব্রাউজিং, মানে আমরা ইন্টারনেটে কোনো কিছু সার্চ করা সেটাকে ইন্টারনেট ব্রাউজিং বলি, ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড গেমিং অ্যান্ড মোর, আরো অনেক কিছু করতে পারি আমরা। হুম, এটাই হলো কি কম্পিউটার। তারপরে এই যে এ বেসিক কম্পিউটার সিস্টেম ইনক্লুড, একটা বেসিক যে কম্পিউটার সিস্টেমে কি কি জিনিস থাকবে দেখো, একটা ইনপুট ডিভাইস, অনেকগুলো এক বা একাধিক ইনপুট ডিভাইস থাকতে পারে, লাইক কিবোর্ড। দেখো এই যে কম্পিউটারে কি আছে, এই যে কিবোর্ডটা, কিবোর্ডটাকে ইনপুট ডিভাইস। আস্তে আস্তে আমি পরে যখন আইসিটির ভিতরে যাব আস্তে আস্তে পড়াতে পড়ে দেখবে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, বিভিন্ন রকম ডিভাইসের ইয়ে পাবো। ইনপুট ডিভাইস এটা কেন, কারণ এটাতে আমরা কিছু ইনপুট করার পর তারপরেই তো সেই সিস্টেমটাই সেই প্রোগ্রামটাই যাচ্ছে, মানে আমরা কিছু দিচ্ছি। হ্যাঁ, আর আরেকটা বলছে কিবোর্ড মাউস, এটা ইনপুট ডিভাইস বলেছে টু গিভ ডাটা। তারপরে প্রসেসর থাকে সিপিইউ, সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, এটাকে কি বলা হয়, কম্পিউটারের ব্রেন বলা হয়। এই যে কম্পিউটার মানে এই যে টিভিটা এটা নয়, কিন্তু কম্পিউটার আসলে এটা। আর এই যে জিনিসগুলো এক একটা ইন্ডিভিজুয়াল নাম আছে, এটার নাম মাউস, এটার নাম কিবোর্ড, এটা হলো মনিটর, আর এটা হলো সিপিইউ। হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাই হলো ব্রেন। তুমি এটা তুলে এইটা তুলে নাও, একটা জিনিসও কাজ করবে না। এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউটা যদি আমরা তুলে নিয়ে যাই কোথাও, কাজ করবে না। আমরা যদি দেখো এই স্ক্রিনে এই কম্পিউটারটা কাজ করছে, এই সিপিইউটা যদি আমরা তুলে নিয়ে গিয়ে অন্য কোনো স্ক্রিনে লাগাই সেখানেও কাজ করবে এবং এর যে ডাটাগুলো সবই থাকবে। তো মেইন জিনিস হলো এই যে বাক্স টাইপের জিনিসটা, সেটা এটা এই বাক্সটা এত বড় দেখছো, আজকের দিনে কি হচ্ছে ছোট ছোট বাক্স বেরিয়ে গেছে। হ্যাঁ, এই যে কিবোর্ডের আকারে আরো ছোট এরকমও বেরিয়ে গেছে। তারপরে দেখো মেমোরি অ্যান্ড স্টোরেজ থাকবে। কম্পিউটারে কি থাকে, মেমোরি এবং স্টোরেজ থাকে। মেমোরি ছাড়া তো কোনো কিছু কাজ করতে না, লাইক র্যাম বা হার্ড ড্রাইভ বা এসএসডি, এরকম স্টোরেজ থাকে। তারপরে আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কি, এই যে মনিটরটা, মনিটরটা একটা আউটপুট ডিভাইস। এই যে আমরা কি করছি না করছি সেটা আমাদেরকে দেখাচ্ছে, আউটপুট করছে। দেখো লাইক মনিটর, মনিটর একটা আউটপুট ডিভাইস। প্রিন্টার, আমরা কিছু প্রিন্ট করার পর কি করছে, আমরা সেখান থেকে ডাটাটা পেয়ে যাচ্ছি, সেটা হলো আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আশা করি এখানে ক্লিয়ার হয়ে গেল। পরবর্তীতে আমরা যখন পড়বো আরো ক্লিয়ার ভাবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বুঝে গেল, এটা হলো বেসিক কম্পিউটার। কোনো একটা কম্পিউটারে এই চারটি জিনিস, বেসিক জিনিস থাকবেই। তারপরে কম্পিউটারের বিভিন্ন টাইপ হয়, এখানে দেখো দেখতে পাচ্ছ যে টাইপস অফ কম্পিউটার। দেখো এটা হলো প্রসেসর। আমরা যদি কোনো কম্পিউটার খুলি বা মোবাইল খুলি এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এটা একটা, এটা ট্যাবলেট আমরা দেখতে পাই, মোবাইল দেখতে পাই, ল্যাপটপ দেখতে পাই এবং ভবিষ্যতে এরকম জিনিসও আসবে। এগুলো কি এক একটা কি কম্পিউটার।
অ্যাকচুয়ালি তো এই প্রসেসরটাই হলো মেন জিনিস। দেখো, টাইপস অফ কম্পিউটারকে ক ভাগে ভাগ করা যায় এবং কি কি কিরকম। দেখো, তিনটে জিনিসকে মাথায় রেখে এই ভাগগুলো করা হয়েছে। একটা হলো পারপাস, কম্পিউটার কোন পারপাসে ইউজ হয়। আর একটা হলো কাজ, কি কাজ করছে কম্পিউটারটা, ওই কম্পিউটারকে দিয়ে কি কাজ করানো হয় সেই হিসেবে একটা ভাগ। আর একটা হলো সাইজ, কার্ড সাইজ কত বড়। হুম। তো পারপাস দিয়ে প্রথমে এক নম্বর কি বলছে, পারপাস। একটা হলো কি জেনারেল পারপাস কম্পিউটার, একটা হলো স্পেশাল পারপাস। কেউ কেউ কি করে, সাধারণ কাজের জন্য আমরা কেউ কম্পিউটার ইউজ করে কিছু জিনিস, তো ওটাকেই বলছে জেনারেল পারপাস। আর একটা স্পেশাল পারপাস, কেউ কম্পিউটার দিয়ে ধরো অনেক কিছু কাজ করে, ধরো একটা বিশেষ কাজ করে। তো মানে বিশেষ কাজ, মানে এখানে উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে ধরো ওয়েদারের কোন অফিসে কম্পিউটার ইউজ করে কি করছে, ওয়েদার রিপোর্ট করা, ইয়ে করছে কোন সময় যে আমরা ওয়েদার ফোরকাস্টে আমরা দেখি যে এখন ঝড় আসবে, এখন এত ডিগ্রি তাপমাত্রা, এই যে আমরা দেখতে পাই, তো সেগুলো কি কোনো না কোনো কম্পিউটারেরই তো কাজ। তো এই যে স্পেশাল একটা পারপাসে ইউজ করা হচ্ছে, সেই স্পেশাল পারপাসের এই যে দুভাবে পারপাস কে যদি পারপাসের দিক দিয়ে দেখি, একটা জেনারেল পারপাস, একটা স্পেশাল পারপাস, এটা গেল। আর ফাংশনের দিক দিয়ে যদি দেখি, ফাংশন বাই ফাংশন, এই ফাংশনের দিক দিয়ে তিন ধরনের কম্পিউটার ভাগ করা যায়। তিন থ্রি দেয়ার আর থ্রি টাইপ অফ কম্পিউটার্স। একটা হলো ওয়ান ইজ অ্যানালগ কম্পিউটার, সেকেন্ডলি ডিজিটাল কম্পিউটার, আর থার্ডলি হলো হাইব্রিড কম্পিউটার। হুম। এবার কি আছে, বাই সাইজ, হ্যাঁ, সাইজ দিক দিয়ে দেখলে দেয়ার আর ফোর টাইপ অফ কম্পিউটার। সাম বুকস রেফার there are many type, five or six type of computer, but mainly this the mainly ফোর টাইপ অফ কম্পিউটার। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবে। দেখো, একটা কি সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, আর হলো ম্যাক্রো কম্পিউটার। এই জিনিসগুলো কি, এগুলোর গঠন কি, কিরকম অ্যানালগ কম্পিউটার হয়, ডিজিটাল কম্পিউটার কিরকম হয়, হাইব্রিড কম্পিউটার কিরকম হয়, সুপার কম্পিউটার কি কিরকম হয়, মেইন ফ্রেম কম্পিউটার কেমন, মিনি কম্পিউটার কেমন, এর কাজ কি, কোন কোন জায়গায় ইউজ করা হয়, এইসব জিনিস আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখছি। হ্যাঁ, এবং আজকের ক্লাসে শিখবো। এ পর্যন্ত আশা করি বোঝা গেছে। তো আমি পরের স্লাইডে যাচ্ছি। তো টাইপস অফ কম্পিউটার অন কি দ্য পারপাস, এই যে পারপাসকে বেস করে যে টাইপ অফ কম্পিউটারকে আমরা ভাগ করলাম, সেই জিনিসটা আমরা এখানে দেখবো। যে জেনারেল পারপাস কম্পিউটার, হ্যাঁ, এই যে জেনারেল পারপাস কম্পিউটার, জেনারেল পারপাস কম্পিউটার কোনগুলো, এ জেনারেল পারপাস কম্পিউটার ইজ ডিজাইন টু পারফর্ম এ ওয়াইড ভ্যারাইটি অফ টাস্ক, ইট ক্যান রান মেনি ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রামস অ্যান্ড ইট নট লিমিটেড টু ওয়ান স্পেসিফিক ফাংশন। মানে একটা জেনারেল কম্পিউটার, একটা কম্পিউটার দিয়ে আমরা অনেক কিছু কাজ করতে পারি। সেটাই যে যেমন ধরো, আমরা যদি ওয়েদার ফোরকাস্টের জন্য কোনো ওয়েদার ইয়ে করার জন্য যদি আমরা কোনো কিছু ইয়ে করি, কম্পিউটার ইউজ করি, সেটা কি ওয়েদারেরই রিপোর্ট দেবে। যদি আমরা এই যে এটিএম মেশিনটাও তো একটা কম্পিউটার, ওয়ান টাইপ অফ কম্পিউটার। তো এটিএম দিয়ে কি হবে, অন্য কোনো কাজ হবে, টাকা তোলা ছাড়া অন্য কিছু হবে না। তো এটা কি হবে, স্পেশাল পারপাসে ইউজ হচ্ছে, মানে একটা কাজে ইউজ হচ্ছে। আর জেনারেল পারপাস কি, যে সবকিছুই যাকে দিয়ে করা যাবে। তাই বলছে এ জেনারেল পারপাস কম্পিউটার ইজ ডিজাইন টু পারফর্ম এ ওয়াইড ভ্যারাইটি অফ টাস্ক, মানে একটা বড় জায়গা জুড়ে তার কাজ থাকবে। ইট ক্যান রান মেনি ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রামস, এটা এর মধ্যে কি মেনি ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রামস হবে। অ্যান্ড ইট ইজ নট লিমিটেড টু ওয়ান স্পেসিফিক ফাংশন, এটা শুধু একটা কাজের জন্য লিমিটেড থাকবে না। তো এটা হলো কি জেনারেল পারপাস কম্পিউটার। এখানে উদাহরণ বলছে কি, এক্সাম্পল বলছে পার্সোনাল কম্পিউটার, যেমন পিসি, মানে ডেস্কটপ আমরা যেগুলো দেখি, যেটা এর আগে ছবিতে দেখা, সেটাকে বলা হয় পিসি, হ্যাঁ, পার্সোনাল কম্পিউটার। হ্যাঁ, তারপরে বলছে ল্যাপটপস আর স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেটস। এগুলো হলো কি, আমরা এই যে আমার যে স্মার্টফোনটা আছে, আমি ফোন করার কাজে ইউজ করছি, কমিউনিকেশন করার কাজে ইউজ করছি, টিউশন পড়ানোর কাজে ইউজ করছি, আরো মেনি মোর। হ্যাঁ, তো এটা হলো কি জেনারেল পারপাস কম্পিউটার। তারপরে এটার ইউজ কেস, সেটা কি ইউজ কোন কোন কাজে করি, ইউজ ফর ওয়ার্ড প্রসেসিং, আমরা ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। ইন্টারনেট ব্রাউজিং, আমরা ইন্টারনেট সার্চিং করার জন্য। গেমিং এর জন্য আমরা এই কম্পিউটার গুলো ইউজ করতে পারি। তারপরে দেখো, প্রোগ্রামিং এর জন্য করতে পারি, এবং ওয়াচিং ভিডিওস এক্সেট্রা, এইসব কাজের জন্য আমরা এগুলো জেনারেল পারপাস যে কম্পিউটার আছে সেগুলো ইউজ করি। তারপরে দেখো, স্পেশাল পারপাস কম্পিউটার। Special purpose computer, a special purpose computer is designed to perform a specific task or function. It is optimized for one particular operation and usually cannot perform other tasks. বুঝা গেল? তো এটাই ওই যে একটু আগেই বললাম যে জেনারেল পারপাস যে কম্পিউটার গুলো, সেগুলো দিয়ে অনেকগুলো কাজ করা যায়, কিন্তু এটা কি, এ স্পেশাল পারপাস কম্পিউটার ইজ ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক অর ফাংশন। বুঝা গেল? শুধু একটাই স্পেসিফিক কাজ করবে সে। হ্যাঁ, ইট ইজ অপটিমাইজ ফর ওয়ান পার্টিকুলার অপারেশন এন্ড ইউজুয়ালি ক্যান নট পারফর্ম আদার টাস্ক। এটা যে এটিএম মেশিন দিয়ে অন্য কাজ আর করা যাবে না। এটিএম মেশিন ওই টাকা তোলা, টাকা ঢোকানো, ওই কাজটাই করবে, টাকা সংক্রান্ত কাজই করবে। এটিএম মেশিন দিয়ে
তোমরা অন্য কিছু করতে পারবে না। তো এটা একটাই। তারপর ওয়াশিং মেশিন কন্ট্রোল সিস্টেম যে আছে, সেটা ওয়াশিং মেশিন দিয়ে ওয়াশিং মেশিনেরই কাজ হবে। তারপরে জিপিএস ডিভাইস, ট্রাফিক লাইট কন্ট্রোলার, সেটা ট্রাফিক লাইটই হবে, অন্য কিছু কাজ করা যাবে না। তো এসব জিনিস এগুলো। তারপরে ইউজ কি কোন কোন কাজে ইউজড ইন এমবেডেড সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল মেশিন অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, এসব কাজে ব্যবহার করা হয়। দেখো জিনিসগুলো দেখো, কোনো কঠিন নয়। হুম। ইংরেজিটা এখানে খুবই সোজা, মানে একটু জাস্ট বুঝে পড়লেই হয়ে যাচ্ছে। তো তাই কোনো ঘাবড়ানোর কিছুই নেই। তারপরে দেখো ফাংশন অনুযায়ী ক ভাগে ভাগ করেছিলাম আমরা? 3 ভাগে। একটা অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। বোঝা গেল? অ্যানালগ, ডিজিটাল আর হলো হাইব্রিড। এবার দেখো ডেসক্রিপশন, এই অ্যানালগ কম্পিউটার কি, ডেসক্রিপশন দেওয়া আছে এবং তার এক্সাম্পলও দেওয়া আছে। ডেসক্রিপশন কি আছে? হ্যান্ডেল ডাটা ইন এ কন্টিনিউয়াস ফর্ম। এই অ্যানালগ কম্পিউটার করে কি করে? ডাটাগুলোকে হ্যান্ডেল করে কি কন্টিনিউয়াস ফর্ম, ইউজিং ফিজিক্যাল ফিনোমিনা লাইক ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল চেঞ্জেস। হুম। তারপরে কি বলছে? বেস্ট সুইটেড ফর সিমুলেটিং অ্যান্ড সলভিং রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম দ্যাট চেঞ্জ ওভার টাইম। হ্যাঁ, যেমন ধরো অ্যানালগ, এই যে অ্যানালগ কম্পিউটার আমরা কোন এক্সাম্পলটা দেখলে আরো বেশি বুঝবো। থার্মোমিটার হবে এখানে। থার্মোমিটারটা একটা অ্যানালগ কম্পিউটার। আর অ্যানালগ ক্লক, মানে অ্যানালগ ক্লক গুলো ডিজিটাল ক্লক হয়, মানে ঘড়ি। ঘড়ি কি দু ধরনের হয় না? একটা কি তার কাঁটা যুক্ত, 3টে কাঁটা যুক্ত হয়, কোনগুলো কি ডিজিটালি, এখন বেশিরভাগই তো ডিজিটাল। হ্যাঁ, তো এই অ্যানালগ যে ঘড়িটাকে মাথায় রাখো, এই যে এটাও তো একটা টাইপ অফ কম্পিউটার। এটা সেই মানে কম্পিউটারের প্রথম দিককার আবিষ্কার, এটা আমরা বলতে পারি। আজকের কম্পিউটার তো আর একদিনে আজকের কম্পিউটার হয়নি। আগে আগে যদি আমরা দেখতাম, তোমরা দেখেছো কিনা জানি না, বিভিন্ন অফিসে কি থাকতো, সরকারি অফিসে একটা কম্পিউটার থাকতো, তার পিছনটা অনেক বড় থাকতো। হুম। এখনকার দিনে কি একটা জাস্ট একটা পাতলা মনিটর। তো সেরকমই। তো এই ঘড়িটাই ধরো একটা অ্যানালগ, এই যে অ্যানালগ যে ঘড়িগুলো আছে এবং থার্মোমিটার বিভিন্ন রকম, সেগুলো কি একটা ওয়ান টাইপ অফ কম্পিউটার, সেটা হলো অ্যানালগ কম্পিউটার। এটা কি করে? হ্যান্ডেল ডাটা ইন এ কন্টিনিউয়াস ফর্ম ইউজিং ফিজিক্যাল ফিনোমিনা লাইক ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল চেঞ্জেস। হ্যাঁ। এবার দেখো ডিজিটাল জিনিসটাই তো আমরা এখন বুঝি। এখন যা কিছু আছে সবগুলো ডিজিটাল। ল্যাপটপ বলো, বিভিন্ন কম্পিউটার বলো বা ক্যালকুলেটর বলো, এগুলো ডিজিটাল মাধ্যমে একটা দেখো ওয়ার্ক উইথ ডিসক্রিট ডাটা প্রাইমারিলি ইউজিং বাইনারি কোড। বাইনারি, এই যে বাইনারি ডেসিমাল, এগুলো আমরা পরে শিখবো। বাইনারি হলো মানে দুটো সংখ্যা থাকবে, একটা হলো 0 এবং 1। যতগুলো যে কোড থাকবে, বাইনারি নাম্বার হলো কি 0 এবং বাইনারি। বাইনারি মানে নামটাই শুনে বুঝতে পারছো যে দুটো, একটা হলো 0, একটা 1। এই কোডের সাহায্যেই সমস্ত ইয়ে হবে। আমরা আস্তে আস্তে কম্পিউটারে যখন গভীরে যাব, আজকে বেসিক জিনিসগুলো পড়াচ্ছি, তাই এগুলো টার্ম গুলো এসে যাচ্ছে, তাই এগুলো বলে দিচ্ছি। কিন্তু এগুলো বাইনারি ডেসিমাল, এগুলো আমরা সবগুলো পরে শিখবো আরো। হ্যাঁ। তারপরে বলছে হাই অ্যাকিউরেট অ্যান্ড ভার্সেটাইল, ইউজ ফর এ ওয়াইড রেঞ্জ অফ টাস্ক, ফর সিম্পল ক্যালকুলেশন টু কমপ্লেক্স অপারেশন। হ্যাঁ। পার্সোনাল কম্পিউটার উদাহরণ হিসেবে এক্সাম্পল কি দিয়েছে? পার্সোনাল কম্পিউটার মানে ল্যাপটপ, ওই পার্সোনাল কম্পিউটার পিসি। আর ডিজিটাল ক্যালকুলেটর বা ডিজিটাল ক্লক বলতে পারি এক্ষেত্রে। এবার হাইব্রিড কি হবে দেখো? ইন্টিগ্রেটস বোথ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কম্পিউটিং। মানে হাইব্রিড কি হবে? একটা জিনিস হাইব্রিড কখন হয়? দুটো জিনিসের মিশ্রণ যখন হবে, তখনই তো হাইব্রিড হয়। এই ডিজিটাল এবং অ্যানালগ দুটো মাধ্যমেই যে কাজ করছে, সেটাই হলো কম্বাইনিং দ্য স্ট্রেংথ অফ ইচ টাইপ। তারপরে বলছে কি? কনভার্টস অ্যানালগ ইনপুটস ইনটু ডিজিটাল ডাটা ফর অ্যাকিউরেট প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল। বোঝা গেল? এই যে অ্যানালগের যে ইনপুটটা, সেটা নিয়ে ডিজিটাল ডাটায় কি করছে? কনভার্ট করছে। যেমন ধরুন মেডিকেল ইকুইপমেন্ট কি করছে? তার শরীরে কিছু লাগিয়ে দিচ্ছে কোনো কিছু, তারপরে সেগুলোকে নিয়ে ডিজিটালি কোনো কম্পিউটারে শো করছে। হ্যাঁ। তারপরে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল যে বিভিন্ন রকম জিনিসগুলো হয়, সেগুলো হলো হাইব্রিড কম্পিউটারের সাহায্যেই হয়। আশা করি বোঝা গেছে। তারপরে দেখো সাইজ হিসেবে কি করলাম? বাই সাইজ আমরা দেয়ার আর 4 টাইপ অফ কম্পিউটার। ওয়ান ইজ সুপার কম্পিউটার, তারপরে মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং ম্যাক্রো কম্পিউটার। বোঝা গেল? এখানে দুটো ভাগ দেখো, যে মিনি কম্পিউটার এবং ম্যাক্রো কম্পিউটার আমরা, না সুপার কম্পিউটার আমরা কাকে বলবো, তারপরে মেইন ফ্রেম কম্পিউটার কাকে বলবো, এর ফিচার্স গুলো কি কি হয়। এই যে কি বলছে? সুপার কম্পিউটার কি হাই প্রসেসিং পাওয়ার থাকবে। একটা এই সুপার নামটাই শুনে আমার মনে হচ্ছে না যে এই জিনিসটা কি হতে পারে। সুপার মানে একটা কম্পিউটার, সাধারণ কম্পিউটার, সুপার কম্পিউটারের মধ্যে হিউজ ডিফারেন্স থাকে। হ্যাঁ। তো এটা কি হবে? সুপার কম্পিউটার কি হবে? হাই প্রসেসিং পাওয়ার থাকবে, ক্যাপাবল ফর পারফর্মিং, এখানে কি বলছে? যে ক্যাপাবল ফর পারফর্মিং ট্রিলিয়ন্স অফ ক্যালকুলেশন পার সেকেন্ড। মানে অনেক অনেক ডাটা একসঙ্গে সে পারফর্ম করতে পারছে, মানে অনেক মানে এখানে বলছে ট্রিলিয়ন্স অফ ক্যালকুলেশন, বড় থেকে বড় ক্যালকুলেশন সে জাস্ট সেকেন্ডেই করে দিতে পারে। হ্যাঁ। এগুলো এই সুপার কম্পিউটার কোথায় ইউজ করা হয়? বিভিন্ন সাইন্টিফিক কাজে, যেমন ইসরোতে, নাসায়, এসব জায়গায় সুপার কম্পিউটার আমরা ইউজ করি।
তারপরে দেখো ম্যাসিভ ডাটা হ্যান্ডলিং ইউজ ফর টাস্ক দ্যাট রিকোয়ার্ড লার্জ স্কেল অফ সিমুলেশন এন্ড ডাটা অ্যানালাইসিস ক্ষেত্রে এটা আমরা ইউজ করি। তারপরে দেখো স্পেশালাইজড ইউজেস, এই যে সুপার কম্পিউটারকে আমরা স্পেশাল কাজেও কিছু ইউজ করি, যেমন কমনলি ইউজড ইন সাইন্টিফিক রিসার্চ, একটু আগেই বললাম সাইন্টিফিক রিসার্চে আমরা ব্যবহার করি ক্লাইমেট মডেলিং অ্যান্ড ক্রিপ্টো অ্যানালাইসিস। হ্যাঁ, ক্রিপ্টো অ্যানালাইসিস এই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তারপরে যে প্যারালাল প্রসেসিং, যে এমপ্লয় মাল্টিপল প্রসেসর টু ওয়ার্ক অন ডিফারেন্ট পার্টস অফ প্রবলেম সিমুলেট কি সাইমালটেনিয়াসলি ভাবে, মানে একটা অনবরত একটা কাজ করার জন্য আমরা এইসব জিনিস ব্যবহার করি, মানে সুপার কম্পিউটার গুলো হাই কস্ট এফেক্টিভ, মানে এই সুপার কম্পিউটার গুলো না খুবই বড় হয় এবং এগুলোর দাম প্রচুর হয়, তাই এগুলো যে কেউ কিনতে পারে না। হ্যাঁ, এক্সট্রিমলি এক্সপেন্সিভ টু বিল্ড এন্ড মেনটেন, মেনটেনটাও অনেক কস্টলি পড়ে। তারপর কাস্টম বিল্ড, হ্যাঁ অফেন কাস্টম ডিজাইন ফর স্পেসিফিক অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এসব এগুলো হলো তোমার সুপার কম্পিউটার। এবং পরবর্তীতে সুপার কম্পিউটারের ছবি আমি দেখিয়ে দেবো তোমাদের দ্বারা। সুপার কম্পিউটারের ছবি আমি দেখাচ্ছি। সুপার কম্পিউটারের ছবিটা দিয়েছি কিনা, এখানে দেইনি। সুপার কম্পিউটারের ছবিটি আমি দেইনি এখানে, দিলে দেখাতে পারতাম, তোমরা সার্চ করে দেখে নিন। হ্যাঁ, এবার বলছে কি যে মেইন ফ্রেম কম্পিউটার। হ্যাঁ, মেইন ফ্রেম কম্পিউটার 2 নম্বর কি বলছে, মেইন ফ্রেম কম্পিউটার কি বলবে, লার্জ স্কেল প্রসেসিং হ্যান্ডেল ভাস্ট অ্যামাউন্ট অফ ডাটা প্রসেসিং সুইটেবল ফর লার্জ অর্গানাইজেশন। এই যে মেইন ফ্রেম কম্পিউটার করে একটা বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে এই যে ডাটাগুলো কি হয়, এই যে লার্জ মানে একটা বড় ডাটা প্রসেসিং এর কাজ করে। এটা মাল্টি ইউজার সাপোর্ট, মানে একসঙ্গে অনেকজন ইউজ করতে পারে, ক্যান সাপোর্ট থাউজেন্ড অফ ইউজার সাইমালটেনিয়াসলি মেকিং ইট আইডিয়াল ফর দ্য সেন্ট্রালাইজড কম্পিউটিং। হ্যাঁ, তারপরে হাই রিয়েলেবিলিটি, এখানে কি বলছে হাই রিয়েলেবিলিটি বলছে, হাই রিয়েবিলিটি কি বলছে, বিল্ড ফর ডিউরেবিলিটি অ্যান্ড লং টার্ম অপারেশন উইথ মিনিমাল ডাউন টাইম। ডিউরেবিলিটি মানে কি, একটা জিনিস ডিউরেবল কখন হবে, লং টার্ম ইউজ অপারেশনের ক্ষেত্রে আমরা মানে কোনো কিছু প্রবলেম দেয় না। হ্যাঁ, হাই রিয়েলেবিলিটি এটাকেই বলেছে। তারপরে দেখো ডাটা সিকিউরিটি, এনহ্যান্স সিকিউরিটি ফিচার্স টু প্রোটেক্ট সেন্সিটিভ ডাটা। হ্যাঁ, ডাটা সিকিউরিটি কি হবে, এটা মেইন ফ্রেম কম্পিউটার ডাটা সিকিউরিটি বাড়িয়ে দেবে। তারপরে দেখো বাথ প্রসেসিং, বাথ নয় ব্যাচ প্রসেসিং। হ্যাঁ, কি এফিসিয়েন্টলি প্রসেস লার্জ ভলিউম অফ ডাটা ইন ব্যাচেস। হ্যাঁ, এই যে অনেকগুলো ডাটা একসঙ্গে কি করে এরা এফিসিয়েন্টলি কি করে প্রসেস করে, এটা ব্যাচে ভাগ করে। তারপরে লেগেসি সিস্টেমস often used in older but critical applications such as banking and government database. হ্যাঁ, এই যে ব্যাংকে যে সিস্টেমগুলো ব্যবহার করা হয় সেগুলো মেইন ফ্রেম কম্পিউটারই ইউজ করে ব্যবহার করা হয় খুবই এফেক্টিভ ভাবে। এই জিনিসগুলো দেখো জাস্ট একটা করে লাইন, এই লাইনগুলোর মানে জানলে সেরকম ভাবে কিছু পড়তে হবে না। জাস্ট সুপার কম্পিউটার আমরা কি কি থাকতে পারে, মানে কি কি এর আইডিয়া গুলো কি কি, এই সুপার কম্পিউটারটা যদি আমরা বুঝতে পারি তাহলে এর যে এই যে ফিচার্স গুলো এগুলো কোনো ব্যাপারই না। মেইন ফ্রেম কম্পিউটার একটা এই জিনিসগুলো বুঝতে পারে। তারপরে মিনি এবং ম্যাক্রো কম্পিউটার। হ্যাঁ, মিনি কম্পিউটার নামটাই কি বলছে যে মিড রেঞ্জ যে কম্পিউটার গুলো হয় সেগুলো হলো মিনি কম্পিউটার। এগুলো দিয়ে কি কি কাজ হয় না হয় সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং মডারেট প্রসেসিং পাওয়ার প্রথম নাম্বারে দেওয়া আছে ফিচার্সে, মডারেট প্রসেসিং পাওয়ার। দেখো কি বলছে, সাইড বিটুইন মেইন ফ্রেম অ্যান্ড মাইক্রো কম্পিউটার ইন টার্ম অফ প্রসেসিং পাওয়ার। হ্যাঁ, এটা মডারেট হবে এই মাইক্রো কম্পিউটার এবং আর হলো মেইন ফ্রেম, তার আগে এই দুটোর মাঝখানে যে এর যে প্রসেসিং পাওয়ারটা থাকবে তাদের মাঝখানে থাকবে। তারপরে বলছে মাল্টি ইউজার এনভায়রনমেন্ট সাপোর্টস মাল্টিপল ইউজার সাইমালটেনিয়াসলি অফেন ইউজড এ সার্ভার। একটা সার্ভার কি করবে, মাল্টিপল অনেক কয়েকজন একসঙ্গে ইউজ করতে পারবে। তারপরে দেখো কম্প্যাক্ট সাইজ স্মলার দ্যান মেইন ফ্রেম, এই যে মিনি কম্পিউটারটা কিরকম হবে, মেইন ফ্রেম কম্পিউটার থেকে একটু ছোট হবে, মেকিং দেম মোর অ্যাফোর্ডেবল অ্যান্ড ইজিয়ার টু মেনটেন, যাতে মেনটেনটা ঠিকঠাক করতে পারে আর এবং এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতেও হবে, কাজে দেবে। তারপরে দেখো ভার্সেটাইল ইউজেস কি বলছে, ইউজড ইন ম্যানুফ্যাকচারিং প্রসেস কন্ট্রোল অ্যান্ড অ্যাজ নেটওয়ার্ক সার্ভার। এগুলো কি করবে, ইউজ হবে কি ম্যানুফ্যাকচারিং ইউনিটের ক্ষেত্রে এগুলো কি কাজে লাগায়। যেমন ধরো কোনো একটা ফ্যাক্টরিতে বা কোনো একটা কোম্পানিতে যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানে হিসাব করার জন্য এই কম্পিউটারগুলো ইউজ করে প্রসেস কন্ট্রোল অ্যান্ড নেটওয়ার্ক সার্ভারের ক্ষেত্রে এগুলো এইসব কম্পিউটার ইউজ করে। তারপরে দেখো ইন্টারঅ্যাক্টিভ ইউজ, হ্যাঁ অ্যালাউ ডিরেক্ট ইন্টারাকশন উইথ দ্য ইউজার্স থ্রু দ্য টার্মিনালস। তারপরে দেখো কস্ট এফেক্টিভ, এটা কি হবে
একটু কস্ট কম পড়ে, মেইন ফ্রেম কম্পিউটার বা সুপার কম্পিউটার থেকে একটু কস্ট কম পড়ে। কি বলছে, অফার এ ব্যালেন্স বিটুইন পারফরমেন্স এন্ড কস্ট সুইটেবল ফর দ্য মিডিয়াম সাইজ বিজনেস। একটা কেউ যদি মিডিয়াম সাইজ বিজনেস করে তার ক্ষেত্রে এই যে মিনি কম্পিউটারটা নেওয়া খুবই সুইটেবল। হ্যাঁ, তারপরে বলছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে ল্যাপটপ। এটা মাইক্রো, আমাদের এই যে মোবাইলটা, এটা কি মাইক্রো কম্পিউটার। মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার গেল। এবার মাইক্রো কম্পিউটার গুলো দেখো এর পার্সোনাল ইউজ। এটা কি, এই যে ল্যাপটপ বলো মোবাইল বলো এগুলো পার্সোনাল কাজে ইউজ হচ্ছে। তাই জন্য বলছে যে ডিজাইন ফর ইন্ডিভিজুয়াল ইউজার্স। এটা কি তৈরি করাই হয়েছে, ডিজাইন করাই হয়েছে একটা ইন্ডিভিজুয়াল একজন ইউজ করার জন্য। ওয়াইডলি ইউজড ইন হোম অ্যান্ড অফিস। মানে মানুষ কি বাড়িতে এবং অফিসেই ইউজ করতে পারে, তা এইসব দিককেই ভেবেই এই ল্যাপটপটা তৈরি করা হয়েছে বা এই কম্পিউটারটা তৈরি করা হয়েছে। অ্যাফোর্ডেবল কি, মোস্ট কস্ট এফেক্টিভ টাইপ অফ কম্পিউটার অ্যাভেলেবেল টু দ্য জেনারেল পাবলিক। এটাকে সাধারণ মানুষের জন্য ইউজ করার জন্য, এটা যাতে অ্যাভেলেবেল হয় এবং টাকা কম টাকায় কিনতে পারে তার জন্য এটা করেছে। তারপরে দেখো ভার্সেটাইল, ক্যান বি ইউজড ফর এ ভ্যারাইটি অফ টাস্ক লাইক ওয়ার্ড প্রসেসিং, গেমিং অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং। এবং ল্যাপটপ গুলোতে দেখবে যে ওয়ার্ড প্রসেসিং এরও কাজ করা যায়, গেমও খেলা যায় এবং ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেটে কোনো কিছু সার্চ করা যায়, সবকিছুই হয়। মাল্টিপল কাজের জন্য এই মিনি কম্পিউটার গুলো ইউজ হয়। তারপরে দেখো পোর্টেবল অপশন কি ইনক্লুডস ল্যাপটপ, ট্যাবলেট এন্ড স্মার্টফোন মেকিং দেম ইজি টু ক্যারি। এটা কি করা হয়, পোর্টেবল করা হয়েছে যাতে ইজি টু ক্যারি হয়ে যায়, মানে এখান থেকে ওখানে গিয়ে সে বহন করতে পারে, ইয়ে করতে পারে। তার জন্য এই যে মিনি মাইক্রো কম্পিউটার গুলো তৈরি হয়েছে। তারপরে ইউজার ফ্রেন্ডলি, জেনারেলি ইজি টু ইউজ ইন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হ্যাঁ, জিইউআইএস, এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসও ইউজ করা হয় কেন, ইউজার ফ্রেন্ডলি করার জন্য। তারপরে মাস মার্কেট অ্যাভেলেবিলিটি, ওয়াইডলি অ্যাভেলেবল অ্যান্ড সাপোর্টেড বাই এ ভাস্ট ইকোসিস্টেম ইন সফটওয়্যার অ্যান্ড পেরিফেরা। মানে এটা কি কয়, এই যে এটা কি অ্যাভেলেবেল, মানে এই কম্পিউটার মাইক্রো কম্পিউটার সব জায়গায় কিনতে পাওয়া যায় এবং ভাস্ট ইকোসিস্টেম অফ সফটওয়্যার, মানে এর কি অনেকগুলো সফটওয়্যার বাজারে অ্যাভেলেবেল, সেটা আমরা প্লে স্টোর থেকে গেলেই ডাউনলোড করতে পারি এরকম। এটা গেল মাইক্রো কম্পিউটার। এবার কি কি বলেছে, এটা যে কম্পিউটার জেনারেশন বলেছে, তাই তো। কম্পিউটার জেনারেশন গুলো মানে কম্পিউটার যে জেনারেল যে ফাংশন গুলো, সেগুলো জিনিসগুলো এখানে দেখার চেষ্টা করো। এই যে এটা একটা ওয়ান টাইপ অফ কম্পিউটার। এখানে আমি কম্পিউটারের যে জেনারেশন গুলো, প্রথম প্রথম দিকে কম্পিউটার কেমন ছিল, বড় বড় মেশিন আকারে যে জিনিসগুলো আমরা দেখি সেগুলো প্রথম জেনারেশন। তারপরে এরকম হলো, তারপরে কম্পিউটার এরকম, তারপরে এরকম, আর আজকের দিনে তো এই যে এরকম হয়েছে ফিফথ জেনারেশন কম্পিউটার। এখন কম্পিউটারের ফিফথ জেনারেশন চলছে। হুম, তো এই জিনিসটা এবার দেখার চেষ্টা করি আমরা। দ্য টার্ম কম্পিউটার ইজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড কি কম্পিউটেড টেয়ার, হুইচ মিনস দ্য ক্যালকুলেটর। এই কম্পিউটার এই কথাটা থেকে এসছে এবং এটার মানে কি ছিল, ক্যালকুলেটর। হ্যাঁ, আগেকার দিনে কি কম্পিউটার ক্যালকুলেটর হিসেবেই শুধু ব্যবহার করার জন্য কম্পিউটার ইয়ে করেছিল। তারপরে দেখো এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন দ্যাট অ্যাকসেপ্ট ডাটা। একটা ইলেকট্রিক মেশিন, একে অ্যাকসেপ্ট ডাটা, মানে ডাটা যদি আমরা ইনপুট করি ফ্রম দ্য ইউজার প্রসেস দ্য ডাটা বাই পারফর্মিং ক্যালকুলেশন অপারেশন ইন ইট অ্যান্ড দেন কি জেনারেট দ্য desired result output to the user. It process both qualitative and quantitative data quickly and accurately. মানে আমরা যদি 2+2 যোগ করি, তাকে ইনপুট দেই কোনো কম্পিউটারকে, সে রেজাল্ট আমাদের দেবে। মানে ইনপুট করি 2+2 কত হয়, রেজাল্ট দেবে 2+2 4 আউটপুট হিসেবে একটা রেজাল্ট দেবে। হ্যাঁ, এবং এটা এই যে কম্পিউটার কি করে, প্রসেস ডাটা বোথ কোয়ালিটেটিভ ডাটা এবং কোয়ান্টিটেটিভ ডাটা কুইকলি এবং খুব সহজভাবে খুব তাড়াতাড়ি করে দেয়। বুঝা গেল, এটা একটা সুবিধা কম্পিউটার। তারপরে দেখো কম্পিউটার কে আবিষ্কার করেন বা ফাদার অফ কম্পিউটার বলা হয় চার্লস ব্যাবেজ। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল একবার। হ্যাঁ, চার্লস ব্যাবেজ অলসো নোন অ্যাজ ফাদার অফ কম্পিউটার। এই জিনিসটা তো আমরা জানি, কম্পিউটার কে আবিষ্কার করে চার্লস ব্যাবেজ, এটা আমরা ছোটবেলায় হয়তো পড়েছি। তো একে বলা হয় নোন অ্যাজ ফাদার অফ কম্পিউটার, হু ইনভেন্টেড দ্য অ্যানালিটিক্যাল। এই যে আজকের দিনের যে কম্পিউটার, তিনি কিন্তু সেই কম্পিউটার আবিষ্কার করেননি, কিন্তু তার যে আবিষ্কারটা সেটা সেটা কি ছিল, ইনভেন্টেড দ্য অ্যানালিটিক্যাল কম্পিউটার, ফার্স্ট জেনারেশন পারপাস কম্পিউটার অ্যান্ড ডিফারেন্ট ইঞ্জিন বা আবিষ্কার করেছিল। এই যে এরকম টাইপের কম্পিউটার সে আবিষ্কার করেছিল এবং তার যে ওই ধারণা, তার ধারণাকে কাজে লাগিয়ে 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 আজকের দিনে এইসব জিনিস, আজকের দিনে এই কম্পিউটারে ডেস্কটপে আমরা চলে এসেছি। বুঝা গেল, যেমন ধরো আমরা ক্লাস 10-এ আমরা পরমাণু পড়তে গিয়ে ডাল্টনের যে পরমাণুবাদ, আমরা ডাল্টনের পরমাণুবাদ পড়তে গিয়ে সেখানে দেখি যে ডাল্টনের যে পরমাণুবাদ পুরোটাই ভুল। হ্যাঁ, পরবর্তীতে রাদারফোর্ড কি করেন, সেই যে ডাল্টনের যে পরমাণুবাদ যে আছে পুরোটাই ভুল সেটা প্রমাণ করেন এবং চারটে যে মতবাদ ছিল ডাল্টনের, সেই ডাল্টন কি করেছিলেন, চারটে মতবাদই ভুল। পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন বিজ্ঞানীরা
রাদারফোর্ড বলো ইয়ে বলো, বিভিন্ন বিজ্ঞানীরা কি করেন তার যে মতবাদটা ভুল ইয়ে করেন। তো সেই রকমই যে প্রথমে ওই রাস্তাটা কিন্তু ভুল হলেও ডাল্টন কিন্তু পরমাণুবাদের জনক, হ্যাঁ। তো সেই হিসেবেও এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই চার্লস ব্যাবেজ আবিষ্কার করলেও কিন্তু তার এই ধারণাকে কাজে লাগিয়ে আজকে আমরা এই কম্পিউটারের যুগে এসেছি। তো তাই তাকে কি বলা হবে, ফাদার অফ কম্পিউটার, হ্যাঁ। তাকে আর ডাল্টনকে কি বলা হয়, ফাদার অফ অ্যাটম। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। তারপরে দেখো অ্যাবাকাস 4 নম্বরে কি বলছে, অ্যাবাকাস ইজ আ ফার্স্ট মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস এন্ড ইউজ ফর এডিশন এন্ড সাবট্রাকশন। এই যে অ্যাবাকাস হলো প্রথম একটা মেকানিক্যাল ক্যালকুলেটর ডিভাইস যেটা কি শুধু যোগ এবং বিয়োগ করার জন্য কাজে ব্যবহার করা হতো। প্রথম কম্পিউটার দেখো অ্যাবাকাস একটা ক্যালকুলেটর, এটা একটা মেশিন মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস যেটা কি শুধু এডিশন এন্ড সাবট্রাকশন করার কাজে, মানে যোগ বিয়োগ করার কাজে লাগতো। তারপরে দেখো পাস্কালাইন 5 নম্বর দেখো, পাস্কালাইন was a first mechanical adding machine developed by কি ব্লেজ পাস্কাল। এই যে পাস্কাল কি হবে, পাস্কালাইন হলো একটা ফার্স্ট মেকানিক্যাল অ্যাডিং মেশিন ডেভেলপড বাই ব্লেজ পাস্কাল। ব্লেজ পাস্কাল নামে একজন লোক এই যে মেকানিক্যাল অ্যাডিং মেশিন আবিষ্কার করেন, সেটার নাম দিয়েছিলেন পাস্কালাইন। আর ইনিয়াক দেখো 6 নম্বরটা হলো ইনিয়াক, ENIAC। ইনিয়াক ওয়াজ আ ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, এটা মনে রাখবে, হ্যাঁ। ইনিয়াক ENIAK, এটার ফুল ফর্ম একটা আছে, এখন মনে নেই, এটা পরবর্তীতে আমি জানিয়ে দেবো। ইনিয়াক হলো একটা ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। তারপরে দেখো EDVAC, এডভ্যাক ওয়াজ এ বাইনারি কম্পিউটার ডেভেলপ বাই জন ভন নিউম্যান। জন ভন নিউম্যান, এই যে সেকেন্ড জেনারেশন কম্পিউটার যে আছে, এই সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন কম্পিউটার এই জন ভ্যান নিউম্যান ইনি তৈরি করেন, হ্যাঁ। ফার্স্ট জেনারেশন যদি কম্পিউটার চার্লস ব্যাবেজ তৈরি করেন, তো সেকেন্ড জেনারেশন কিন্তু এই যে জন ভন নিউম্যান, এটা পরীক্ষায় এসেছিল কিন্তু, যে সেকেন্ড জেনারেশন যে কম্পিউটার কে তৈরি করেছিলেন, অফলাইনে যে পরীক্ষাটা হয়েছিল নেটের, সেইবার এসেছিল পেপার ওয়ানে। এই জিনিসগুলো ভালো করে পড়বে। পরবর্তী দেখো এই যে কম্পিউটারের যে জেনারেশন গুলো দেখালাম, কম্পিউটারের যে বিভিন্ন জেনারেশন গুলো, মানে একটু আগে বললাম যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড এবং ফোর্থ, এই জেনারেশন গুলো দেখো এখানে দেখো জেনারেশন, ফার্স্ট জেনারেশন কত 1943 থেকে 42 থেকে 1959 পর্যন্ত। তারপরে সেকেন্ড জেনারেশন, এই যে দেখো ফার্স্ট জেনারেশন কম্পিউটার কেমন, এইটাকে বলা হয় কম্পিউটার, এই যে ডিভাইস, এটা একটা সামান্য ডিভাইস। তারপরে আসলো থার্ড জেনারেশন, এমন ডিভাইস। এই ফোর্থ জেনারেশনে যে প্রসেসর, এগুলো মোবাইলে দেখা যায় কিন্তু। এই ফিফথ জেনারেশন জাস্ট একটা মাইক্রোচিপস, এরকম এইগুলো এইগুলো হলো কম্পিউটারের জেনারেশন। তো এখানে দেখো জেনারেশন গুলো কি সাল অনুযায়ী পড়বে। দেখো 1942 থেকে 1959 হলো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন 1959 থেকে 1963-65 পর্যন্ত। এই সালগুলো কিন্তু আসে পরীক্ষায় মাঝে মাঝে, যে কোন সাল থেকে কোন সাল কত কোন জেনারেশন। তারপরে 65 থেকে 75 হলো থার্ড, তারপরে 1975 থেকে 1988 হলো ফোর্থ, আর 1988 থেকে এই যে আজকের সময়কাল, প্রেজেন্ট সময়কাল পর্যন্ত ফিফথ জেনারেশন কম্পিউটার চলছে। এবং দেখো এই জিনিসটা খুবই পরীক্ষা আসে। দেখো ফার্স্ট জেনারেশন কি কম্পিউটারের যে হার্ডওয়্যারটা কি ছিল, কম্পোনেন্ট, হার্ডওয়্যার কম্পোনেন্ট, এটা হলো ভ্যাকুয়াম টিউব। এই যে ভ্যাকুয়াম টিউবটা এরকম কিন্তু দেখতে, এই ছবিতে দেওয়া আছে, এই ভ্যাকুয়াম টিউব ফার্স্ট জেনারেশন। মানে তাহলে ভ্যাকুয়াম টিউব এই জিনিসটা হার্ডওয়্যারটা কেমন ছিল তার, ভ্যাকুয়াম টিউব যদি আমরা বলি তাহলে এটা এটা কার সঙ্গে যুক্ত, মানে কার সঙ্গে রিলেটেড, ফার্স্ট জেনারেশন কম্পিউটার, হ্যাঁ। আর দেখো ট্রানজিস্টার, এই যে এই বিভিন্ন রকম যে রেডিও গুলো আমরা বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যদি আমরা সেটা খুলে দেখি, তাহলে দেখবে এরকম কিছু কিছু ট্রানজিস্টার থাকে, হ্যাঁ, যা বা ম্যাগনেটিক টেপ থাকে। তো সেগুলো কি সেকেন্ড জেনারেশন কম্পিউটার, হ্যাঁ। এই ট্রানজিস্টর নামটা শুনলেই মনে রাখবে যে এটা সেকেন্ড জেনারেশন, আর ভ্যাকুয়াম টিউব হলো ফার্স্ট জেনারেশন। এবার দেখো ইন্টিগ্রেটেড সার্কিট, এই যে ইন্টিগ্রেটেড সার্কিট, আমরা মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস যদি খুলি বর্তমান দিনে, দেখবো এরকম জিনিস অনেক থাকে, সেগুলো কি ইন্টিগ্রেটেড সার্কিট। সেগুলো হলো, এটা মানে হলো কি দেখো থার্ড জেনারেশন, ওইটা হলো থার্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে পড়বে। আর দেখো VLSI মাইক্রো প্রসেসর বা সার্কিট, আমরা মোবাইল যদি খুলি মোবাইলে দেখবে এরকম অনেক 2-3টে ইয়ে থাকে, প্রসেসর থাকে, সেগুলো হলো ফোর্থ জেনারেশন। আর দেখো এটা এটা কি ছিল, VLSI মাইক্রো প্রসেসর কি সার্কিট। আর ফিফথ জেনারেশন কি হলো, ULSI মাইক্রো প্রসেসর সার্কিট এলো, হ্যাঁ, ফিফথ জেনারেশনে। তো এই যে জিনিসগুলো যে হার্ডওয়্যার কম্পোনেন্ট, এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষা থেকে কিন্তু এগুলো আসে, সালগুলো আসবে, এগুলো আসতে পারে। তারপরে দেখো ক্যারেক্টার, এই যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের ক্যারেক্টার কিরকম, যে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে হিউজ সাইজ, মানে সাইজে, মানে প্রথম দিককার যে জিনিসগুলো সাইজে অনেক বড় ছিল। দেখো যে আগেকার দিনে রেডিও, কত বড় একটা রেডিও ছিল, হ্যাঁ, কত বড় একটা ডিভাইস ছিল। আজকের দিনে কি আমাদের আমাদের ফোনেই আমরা হেডফোনটা লাগালেই আমরা রেডিও শুনতে পারি, তাই না? আজকের দিনে কত সহজ হয়ে গেছে। তারপর দেখো হাই কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি, এই যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার কি কি ইলেকট্রিসিটি বেশি ইউজ করতো। এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারের নামগুলো দেওয়া আছে, ইনিয়াক, ইনিভ্যাক, এডভ্যাক, এই যে বিভিন্ন যে নামগুলো আছে, IBM 701,
এগুলো হলো উদাহরণ। এটা হলো এই উদাহরণগুলো পরীক্ষা আসতে পারে, যে ইনিয়াক কোন জেনারেশনের, ইডভ্যাক কোন জেনারেশন, এই যে IBM 701, এই যে এটা কোন জেনারেশনের কম্পিউটার, এগুলো দিতে পারে কিন্তু। হ্যাঁ, তারপরে দেখো সেকেন্ড জেনারেশন কম্পিউটারে দেওয়া আছে এই যে ট্রানজিস্টার, এটা তো বললাম, এবং ম্যাগনেটিক যে টেপ আছে সেটা বললাম। দেখো ব্যাচ প্রসেসিং, মাল্টিপল প্রোগ্রামিং ওএস এন্ড এক্সপ্লেন্সিভ, এবং তারপরে কি আছে ফোরট্রেন এবং কোবল। এই জিনিসগুলো হলো মানে এটা হলো, এগুলো কি বিভিন্ন রকম, এটা এখানে শর্ট ফর্ম ইউজ করেছে। এগুলো পরবর্তীতে আমরা পড়ার সময় এই যে শর্ট ফর্ম গুলো, এগুলোর ফুল নাম জানবো এবং এই জিনিসগুলো আরো ভালোভাবে ডিসকাস হবে। তো এই যে এর ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, সেকেন্ড জেনারেশন কম্পিউটার এগুলো থাকলে সেকেন্ড জেনারেশন। এবং উদাহরণ দেখো IBM 7000, মানে 7000, CDC, এত অ্যাটলাস, হলো সেকেন্ড জেনারেশন, NCR, এটাও, তারপরে হানিওয়েল 400, এই যে আছে, এগুলো কম্পিউটার গুলো কি, এগুলো হলো তোমার সেকেন্ড জেনারেশন। ঠিক সেভাবেই এখানে বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স দেওয়াই আছে। হ্যাঁ, যে থার্ড জেনারেশন কম্পিউটার ইন্টিগ্রেটেড যে সার্কিট, এটার উদাহরণ হিসেবে দেওয়া আছে কম্পিউটার, এই যে IBM 360, 370, তারপরে PDP 8/2, তারপরে CDC 6600, এগুলো হলো উদাহরণ থার্ড জেনারেশনের। হ্যাঁ, ফোর্থ জেনারেশন যার মধ্যে থাকবে কি VLSI মাইক্রো প্রসেসর সার্কিট থাকবে। সেটা কি হবে, টাইম শেয়ারিং, রিয়েল টাইম, এই যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে রিয়েল টাইম GUIOS, তারপরে কি ফাস্টার এন্ড কম্প্যাক্ট এন্ড এফোর্ডেবল। আর C++ আর ডি ব্যাস, এসব ল্যাঙ্গুয়েজ কি এটা ইউজ করবে। C বা C++, এগুলো হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর এর উদাহরণ কি DEC, তারপরে Star 1000, CRAY, এই যে অ্যাপল 11 এবং ব্যাক্স গো, হ্যাঁ ব্যাক্স কি আছে 9000, এগুলো হলো উদাহরণ ফোর্থ জেনারেশন। এবং ফিফথ জেনারেশন যে কম্পিউটার আছে এই যে ULSI মাইক্রোপ্রসেসর যার মধ্যে থাকে, এবং তার বৈশিষ্ট্যগুলো যখন প্যারালাল পারফর্মিং, আজকের দিনের সঙ্গে করবে, যে জাভা এবং নেট, এই যে আজকের দিনের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI যে বিভিন্ন রকম যে আছে ইউজ করে, এই যে আজকের দিনের যে কম্পিউটার গুলো, সেগুলো হলো ফিফথ জেনারেশন। উদাহরণ দিয়েছে কি আছে IBM পেন্টিয়াম এবং পরম। হ্যাঁ, পরম হলো ফিফথ জেনারেশন একটা কম্পিউটার। এবং দেখো এখানে মেইন জিনিসগুলো ছোট্ট আকারে দিয়েছে, এবং তোমার ফার্স্ট জেনারেশন কম্পিউটার দেখতে কি ছবিও দিয়ে দিয়েছে। এখানে তোমরা কি করবে, এই পিডিএফটা যদি জুম করো, এই লেখাগুলো সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। যে জিনিসগুলো এখানে শর্ট আকারে দেওয়া আছে সেগুলো ভালো করে এখানে করে দেওয়া আছে, এই জিনিসগুলো তোমরা দেখে নেবে এবং ছবিটাও ভালো করে দেখে নেবে জুম করে। তারপরে দেখো এই যে ভ্যাকুয়াম টিউব, যেটা বললাম ভ্যাকুয়াম টিউব, এটা হলো ফার্স্ট জেনারেশন। এই যে ট্রানজিস্টার এরকম হয়। তারপর ইন্টিগ্রেটেড যে থার্ড জেনারেশন, এই যে মাইক্রো প্রসেসর ফোর্থ জেনারেশন, আর কোয়ান্টাম কম্পিউটার, এখনকার দিনে কোয়ান্টাম কম্পিউটারে মানুষ চলে আসছে। হ্যাঁ, এই যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার দেখো কত বড় দেখতে হতো, এই যে পুরো একটা ঘর জুড়েই কম্পিউটারের হ্যাঁ, তারপরে একটু ছোট এলো ATM মেশিনের মতো। তারপরে এই যে এরকম টিভি আমরা দেখেছি। তারপরে এরকম হলো, আজকের দিনে তো আরো ছোট একদম, আর কিছুই নেই, একদম ছোট, হাতে নিয়ে ঘুরে বেড়ানো যায়। তাহলে আশা করি এই পর্যন্ত জিনিসগুলো ভালো করে বোঝা গেল, কোনো অসুবিধে হওয়ার কথা নয়। সাম PYQs অন দিস টপিক। হ্যাঁ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড তার যে বেসিক জিনিসটা কম্পিউটার, আজকে শুরুর প্রথম ক্লাস। তো সেই প্রথম ক্লাসের যে PYQs আছে, এতক্ষণ যা ক্লাস হলো তার উপরেই বেস করে কিছু কয়েকটা কোশ্চেন আনা হয়েছে, সেগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। আমি পোল দেবো, পোল দিয়ে তোমরা অ্যান্সার করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো কি বলেছে এখানে, কোশ্চেনটা পড়ে নাও, যে হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ম্যাচ এ জেনারেশন অফ কম্পিউটার উইথ ইটস কি ফিচার। আমি একটা বললাম যে এখানে চারটে অপশন দিয়ে দেওয়া আছে, যে একটা কি করেছে, একটা কারেক্টলি ম্যাচ আছে, বাকি তিনটে ভুল আছে, তাহলে কোনটা হয় কারেক্টলি ম্যাচিং সেটা বলো। আমি একটু আগেই বললাম যে এই যে হার্ডওয়্যার যে কম্পোনেন্ট সেগুলো বলবে, যে ভ্যাকুয়াম টিউব, এই যে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেকানিক্যাল রিলেস অ্যান্ড অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই যে জিনিসগুলো দেখো ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সঙ্গে কি ভ্যাকুয়াম টিউব যায় কি যায় না। এটা প্রথমে আমরা একটু আগে যেহেতু বললাম, দেখবে এটা ভ্যাকুয়াম টিউবের ক্ষেত্রে এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারটাই হচ্ছে। হ্যাঁ, সেকেন্ড জেনারেশন আর্টিফিশিয়াল নয়, কিন্তু সেকেন্ড জেনারেশনের সঙ্গে কি হবে, ট্রানজিস্টার হবে। থার্ড জেনারেশনের সঙ্গে কি হবে, ইন্টিগ্রেটেড কি যেন সার্কিট হবে। আর ফোর্থ জেনারেশনের সঙ্গে কি হবে, কি যাবে, দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো ইন্টিগ্রেটেড সার্কিট থার্ড, এই যে মাইক্রো প্রসেসর হলো ফোর্থ, আর হলো কোয়ান্টাম কম্পিউটার ফিফথ জেনারেশন। বোঝা গেলো, এই যে ভ্যাকুয়াম টিউব হলো ফার্স্ট জেনারেশন, ট্রানজিস্টার সেকেন্ড জেনারেশন, এই একটু আগেই শিখলাম আমরা। তাই এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সার কি হবে, তাহলে আমি দ্বারা পোল দিচ্ছি। পোল দিলে লেট হয়ে যাবে, তাও পোল দেওয়ার চেষ্টা করি, দেখি। পোল দিলে অনেকটা লেট হয়ে যায়। হ্যাঁ, পোল, পোলটা দেখো।
এরপরে গুলোতে আর পোল দেবো না, অ্যান্সার মুখে মুখেই অ্যান্সার করবে, যখন বলবো তখন বলবে অ্যান্সার। অ্যান্সারটা আসবে এবার। রুনা অ্যান্সারই করেনি নাকি কারেক্ট হয়নি? নট অ্যান্সার রুনা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে কি? 1 নম্বরটা, এটা ম্যাচিং হয়ে গেল। অ্যান্সার দেখো, ফার্স্ট জেনারেশন। উত্তরটা দিয়েছি, আমি দিয়েছি। তোমার উত্তর আসেনি, হ্যাঁ নট অ্যান্সার দেখাচ্ছে তোমার ওখানে, নাম নট অ্যান্সারে দেখাচ্ছে। তোমার নেটওয়ার্ক হয়তো কম ইয়ে আছে, স্লো আছে। তারপরে দেখো কি আছে, যে আইডেন্টিফাই এ মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ আইসিটি। একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধে, মেজর একটা অসুবিধে আইসিটির, সেটা কি? এনহ্যান্স কমিউনিকেশন, না কস্ট এফেক্টিভনেস, না ল্যাক অফ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, না ইমপ্রুভ হেলথ কেয়ার সিস্টেম? কোনটা হবে সি আইসিটির নাম্বারটা, ডিসঅ্যাডভান্টেজ? সি নাম্বার। হ্যাঁ, এই সি নম্বরটা রাইট বলেছো, এই সি নম্বরটাই হবে। হ্যাঁ, সি নম্বরটা হবে, কারণ ল্যাক অফ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে আছে আইসিটির, এটাই হলো একমাত্র মেজর একটা ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যান্সারটা দেখার চেষ্টা করো, এই যে অ্যান্সার সি নম্বর। তারপরে দেখো, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার? ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, ইনিয়াক, এডভ্যাক, পাস্কালাইন, না অ্যানালিটিক্যাল ইঞ্জিন? এটা হবে কি? এ নম্বরে হবে। ইনিয়াক হলো ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, সেটা হলো ইনিয়াক। হ্যাঁ, একটু আগেই আমরা পড়লাম, এই যে দেখো এ নম্বর অ্যান্সার। তারপরে দেখো এখানে ওই যে একটু আগেই যে কোশ্চেনটা গেল, ওখানে একটা চুজ করতে বলেছিল, এটা কি আছে যে এলোমেলো করে দেওয়া আছে, আমরা এটাকে সাজাবো। ম্যাচ দ্য ফলোইং কম্পিউটার জেনারেশন উইথ দেয়ার অ্যাসোসিয়েট টেকনোলজিস। হ্যাঁ, ফার্স্ট জেনারেশন কার সঙ্গে যাবে? ট্রানজিস্টারের সঙ্গে যাবে। একদিকে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটে জেনারেশন দেওয়া আছে, এদিকে দেওয়া আছে যে হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো আছে কি ইউজ হতো সেটা দেওয়া। ট্রানজিস্টার, মাইক্রোপ্রসেসর, ভ্যাকুয়াম টিউব হলো ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে ফার্স্ট জেনারেশন সঙ্গে কত যাবে? ফার্স্টের সঙ্গে একের সঙ্গে যাবে কত? 3 যাবে, তাই না? ফার্স্ট মানে জেনারেশন সঙ্গে 3 যাবে। এ নাম্বারটা, সেকেন্ড, দাঁড়াও আমি 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 করছি, দাঁড়াও। তাহলে ফার্স্ট আচ্ছা জেনারেশন কি হবে? ভ্যাকুয়াম টিউব হবে। সেকেন্ড জেনারেশন 2 এর সঙ্গে যাবে কি? সেকেন্ড জেনারেশন হলো ট্রানজিস্টার, তাহলে 1 যাবে। আর হলো থার্ড জেনারেশন কি হবে? এই যে এটা ইন্টিগ্রেটেড সার্কিট হবে। আর ফোর্থ জেনারেশন মাইক্রোপ্রসেসর। আর থার্ডে হবে 4, আর ফোর্থে হবে 2। তাহলে এবার কি হবে? এটা 1 3 2 1 3 4, এই যে 3 4 আর হলো 4 2 হয়ে গেল অ্যান্সার 1 নম্বরটা। এই যে 1 নম্বর অ্যান্সার। আশা করি ভালো বোঝা যাচ্ছে। তারপরে দেখো কি বলছে 5 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট রিগার্ডিং কম্পিউটার জেনারেশন? এই যে কম্পিউটার জেনারেশনের দিক থেকে কোনটা স্টেটমেন্ট যে নিচে দেওয়া আছে 4টি স্টেটমেন্ট, তার মধ্যে কোনটা ভুল, ইনকারেক্ট বলছে যে দেখো ফার্স্ট ইয়েটা বলো, দেখো যে দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার ওয়ার লার্জ অ্যান্ড কনজিউমড এ লট অফ পাওয়ার। এই কথাটা কি ভুল? দেখো ফার্স্ট জেনারেশন কম্পিউটার কি বড় ছিল, লার্জ, অনেক বড় ছিল, এবং পাওয়ার মানে ইলেকট্রিসিটি বেশি ইউজ হতো। এটা ঠিক কথা, তার মানে এটা ইনকারেক্ট নয়, এটা এটা হবে না অ্যান্সার। তারপরে কি বলছে, দ্য সেকেন্ড জেনারেশন ইন্ট্রোডিউস দ্য ইউজ অফ ইন্টিগ্রেটেড সার্কিট। সেকেন্ড জেনারেশন কি করেছে? ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করেছে? নট। সেকেন্ড জেনারেশন কি করেছে? ট্রানজিস্টার ইউজ করেছে। তাহলে এইটা একটা ইনকারেক্ট ইনপুট। তারপরে দেখো সি নম্বরটা পড়ি, দ্য থার্ড জেনারেশন কম্পিউটার ওয়ার মোর রিয়েলেবল দেন দ্য প্রিভিয়াস ওয়ান। মানে প্রিভিয়াস এর থেকে, মানে আগের আগের থেকে থার্ড জেনারেশন তো একটু কি রিয়েলেবল হবেই, তাই না? তারপর বলছি দ্য ফোর্থ জেনারেশন কম্পিউটার লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনাল কম্পিউটার। হ্যাঁ, ফোর্থ জেনারেশন থেকে তো লিড টু কম্পিউটার পার্সোনাল, এটা ঠিক। তাহলে এটা এই যে বি নম্বরটা হবে অ্যান্সার, কারণ বি নম্বরটা হলো ইনকারেক্ট, কারণ এখানে ট্রানজিস্টার হবে। এই যে ইন্টিগ্রেটেড সার্কিটের জায়গায় ট্রানজিস্টার আসবে, তাহলে এটা ঠিক হতো, কিন্তু এখানে বলছে ইনকারেক্ট, ভুলটাই বের করে দিতে বলছে আমাদের, তাই বি নম্বরটা অ্যান্সার হবে। তাই দেখো এখানে দেওয়া আছে, দেখো দ্য সেকেন্ড জেনারেশন ইন্ট্রোডিউস দ্য ইউজেস অফ ইন্টিগ্রাল সার্কিট। এটা কারেক্ট ফর্ম কি হবে? এই যে ট্রানজিস্টার ইন্টিগ্রাল সার্কিট কি যে ইন্টিগ্রেটেড সার্কিট ইউ কাম দ্য থার্ড জেনারেশন। এটা ইন্টিগ্রেটেড সার্কিট, এটা কখন ঠিক হতো? যদি এখানে যদি থার্ড জেনারেশন থাকতো, বা এই ইন্টিগ্রেটেড জায়গায় যদি ট্রানজিস্টার থাকতো, তাহলে এটা ঠিক হয়ে যেত। তার মানে কি, এই তিনটে এ সি ডি তিনটে ঠিক, আর হলো বি নম্বরটা ভুল আছে, আর এখানে আমাদের ইনকারেক্ট খুঁজে বের করতে বলেছে। কোশ্চেন অ্যান্সার করার আগে, যে কোনো কোশ্চেন অ্যান্সার করার আগে তার যে কোশ্চেনটা থাকবে সেটা ভালো করে বুঝবে, সেখানে কি খুঁজতে আমাদের বলেছে, ইনকারেক্ট না কারেক্ট। যদি আমরা কোশ্চেন না বুঝি তাহলে অ্যান্সার করতে পারবো না, অ্যান্সার করতে খুবই অসুবিধা হয়, তাই কোশ্চেনটা আগে ভালো করে পড়বে। এখানে বলছে ম্যাচ দ্য আইসিটি অ্যাপ্লিকেশন এরিয়াস উইথ দেয়ার বেনিফিটস। হ্যাঁ, এই যে
এডুকেশন, হেলথ কেয়ার, গভর্নেন্স এন্ড কমিউনিকেশন, এই যে 3-4টি জায়গা আছে আইসিটির ইউজ করার, এটা ম্যাচিং করতে হবে। কি বলছে দেখো, আগে এগুলো এগুলো তো পড়লাম, এবার এইদিকে দেখো বেটার পেশেন্ট ডাটা ম্যানেজমেন্ট। পেশেন্ট পেশেন্ট কার সঙ্গে? হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত, এখানে আর কোনো ভাবাভাবি বন্ধ, মানে দুইয়ের সঙ্গে এক হবে, দুইয়ের সঙ্গে এক হবে। তারপরে দেখো গভর্নেন্স, দেখো সিম্পলিফাইড লার্নিং থ্রু ভিজুয়াল, সিম্পলিফাইড লার্নিং থ্রু ভিজুয়ালস, এই যে আইসিটির ক্ষেত্রে হবে এটা, তাহলে একের দুই, দুইয়ের যদি এক হয় তাহলে একের হবে দুই। গভর্নেন্স এর ক্ষেত্রে কি হবে দেখো, 3 নম্বরে এখানে কি আছে? ট্রান্সপারেন্ট পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিস কারা দেয়? গভর্নমেন্টই তো দেয় না, তাহলে পাবলিক সার্ভিস, এটা 3-এর 3 সোজাসুজি হয়ে যাবে। আর কমিউনিকেশন কি হবে? ইনস্ট্যান্ট গ্লোবাল কানেক্টিভিটি, এটা 4-এ 4 হয়ে যাবে। দেখো সোজাসুজিও হয় সবসময়, যে ক্রস ক্রস হবে এগুলো, তাহলে কোনটা হচ্ছে অ্যান্সার? এবিসিডির মধ্যে এ নাম্বারটা। এই নম্বরটা হয়ে যাচ্ছে। দেখো এই নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। কোশ্চেন এরকমই আসবে পরীক্ষায়, এখন মনে হচ্ছে খুব সোজা, হ্যাঁ, কারণ একটু আগেই পড়লাম তাই এগুলো মনে হচ্ছে সোজা। যখন অনেক বড় সিলেবাস একসঙ্গে পড়ে যাবে তখন এগুলো, এই জিনিস, ছোট ছোট জিনিসগুলো ভুল করে আসবে। 7 নম্বরে কি বলছে? ম্যাচ দ্য ফলোইং কম্পিউটিং ডিভাইস উইথ দেয়ার সাইজ ক্যাটাগরি। হ্যাঁ, এই যে সাইজ ক্যাটাগরি অনুযায়ী, এই যে আমরা সাইজ অনুযায়ী যে কম্পিউটারকে 4 ভাগে ভাগ করেছিলাম, সেই 4টে ভাগ এখানে দেওয়া আছে: মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম এবং সুপার কম্পিউটার। এখানে বলছে কি লার্জ স্কেল সাইন্টিফিক ইউজ করার ক্ষেত্রে কোন কম্পিউটার, মানে এর ব্যবহারগুলো তুলে দিয়েছে এইদিকে, এদিকে তার ইউজ গুলো তুলে দিয়েছে, এদিকে নামগুলো। তাহলে এটা কি সাইন্টিফিক লার্জ স্কেল এবং সাইন্টিফিক ইউজ, এটা কি হবে? সুপার কম্পিউটার, সাইন্টিফিক ইউজের ক্ষেত্রে নাসায় ব্যবহার করা হয়। তারপরে মিনি মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিডিয়াম বিজনেস অ্যাপ্লিকেশন, এটা মিডিয়াম বিজনেস অ্যাপ্লিকেশন, সেটা সেখানে কি হবে? মানে 4-এর যদি এক আনসার হয়, 4-এর ক্ষেত্রে দেখো 4-এর এক আমরা কনফার্ম হয়ে গেছি, আর 4-এর অপশনটা দেখো একটা জায়গায় আছে, আর বাকি জায়গাগুলোতে নেই। এটা হলো শর্টকাট অ্যান্সার করার পদ্ধতি। হ্যাঁ, যে একটা পেয়ে গেলাম, এটা আমরা জানি সাইন্টিফিক ইউজ কি, ইউজের ক্ষেত্রে আমরা কোন কম্পিউটার ব্যবহার করি? আমরা সুপার কম্পিউটার। তো আমাদের আর অন্য দিক দিয়ে দেখার দরকার নেই। কিন্তু আমরা যদি আরো একটু দেখি, দেখতে তো শিওর হতে তো সমস্যা নেই। পার্সোনাল কম্পিউটিং, যে 4 নম্বরটা দেখো, এই পার্সোনাল কম্পিউটার গুলো কি হয়? মাইক্রো কম্পিউটার হয় না? তাহলে একের কি হবে? 4 হবে না অ্যান্সার? এই যে একের 4 হবে। এই নম্বরটা দেখো, একের যদি 4 হয়, 4-এর হবে কত? 1 হলো। এবার মাঝখানে 2 আর 3 পড়ে থাকলো। দেখো মিনি কম্পিউটার, এই যে দেখো মেইন ফ্রেম কম্পিউটার কি মিডিয়াম বিজনেস এবং অ্যাপ্লিকেশন ক্ষেত্রে হয়, তাহলে 3-এ হবে কি? 2 হবে। না না, সরি সরি সরি, এটা মিডিয়াম, মিনি কম্পিউটার গুলো মিডিয়াম বিজনেস এর ক্ষেত্রে ইয়ে করা হয়। আর মেইন ফ্রেম কি? হাই ভলিউম ট্রানজাকশন প্রসেসিং, ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে ব্যবহার। এটা সোজাসুজি হবে, তাহলে এই নম্বরটা হয়ে যাবে অ্যান্সার। সবগুলো প্রায় বেশিরভাগই এ দিয়ে দিয়েছে। এবার দেখো 8 নম্বরটা কি আছে? কে কি জিনিস আবিষ্কার করেছে? আমরা পড়লাম ম্যাচ দ্য কম্পিউটিং হিস্ট্রি ইনভেনশন উইথ দেয়ার ইনভেন্টার্স। হ্যাঁ, কি আছে দেখো, পাস্কাল আইন কে ইয়ে করেছিল? ব্লেইজ পাস্কাল, এটা হবে কি 1-এর 2। তারপরে অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে আবিষ্কার করেছিল? চার্লস ব্যাবেজ, প্রথম আবিষ্কার করলো হয় চার্লস ব্যাবেজ, ফাদার অফ কম্পিউটার বলা হয়, এটা হবে 2-এর 1। তারপরে দেখো ইনিয়াক কে করেছিল? ইনিয়াকটা কে করেছিল বলো? জন ভন নিউম্যান। হ্যাঁ, নিউম্যান। এই যে এটা হলো কি প্রথম ডিজিটাল কম্পিউটার হলো ইনিয়াক, সেটা জন ভন নিউম্যান এটা করেছিল। 4 এবং 4 হবে 3। ফিডব্যাক হলো জন ম্যাকলে অ্যান্ড ক্রিসপার ইকার্ট। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? 2 নম্বর। একেরটা হবে? ও হ্যাঁ, সরি, একেরটাই হবে, একেরটাই হবে, এই নম্বরই হবে। এই যে এই নম্বরটাই হলো। বোঝা গেল ক্লাসটা? আশা করি বুঝতে পেরেছো সবকিছু, কোনো সমস্যা হয়নি। ক্লাস শেষ। এটা রেকর্ডেড ক্লাস থাকবে, সেই রেকর্ডেড ক্লাসটা দেখে নিও যদি কোনো কিছু প্রবলেম হয়। আর পিডিএফটা আমি তো আপলোড করেই দেবো, সেটা সেখান থেকে দেখে নিও।